কি রে আয়ান, ওভাবে দেওয়ালের সাথে লেপ্টে আছিস কেন? আয় আমার কাছে আয়। না মানে ম্যাডাম, আমি তো এখানেই ভালো আছি। ফ্যানটা খুব সুন্দর ঘুরছে, ওটা দেখছি। ফ্যান দেখাচ্ছি তো, কাছে আয়, আমাকে একটু আদর কর, আমার গালটা একটু ছুঁয়ে দে না। গাল ছোবো কেন? আপনার গালে কি মশা বসেছে? দাঁড়ান, আমি কয়েল নিয়ে আসছি। আজকে আয়নার রাইসার ফুলশয্যার রাত। ঘরের চারপাশে রজনীগন্ধার গন্ধে মম করছে। আয়ন ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে কোনো ফাঁসির আসামি। তার পরনের শেরাওনিটা একটু ঢিলে ঢালা, আর চেহারায় রাজ্যের ভয়। অন্যদিকে রাইসা বিছানায় আদশোয়া হয়ে বসে আছে, পরনে লাল টকটকে বেনারসি, চোখে এক শিকারী দৃষ্টি। আয়ন ভয় পেয়ে চলে যেতে নিচ্ছিল, তখন রাইসা আয়ানের হাত খপ করে ধরে। গাধা একটা, কয়েল লাগবে না, আমাকে চুমু দে। কাছে আয় না। রাইসা আয়ানকে টেনে বিছানায় নিয়ে এলো। আয়ান তখন বাচ্চাদের মতো হাত পা ছুটছে। ওরে বাবারে, মা গো, আমাকে বাঁচাও। ম্যাডাম, আপনি কি আমাকে কামড়ে দেবেন? আপনার ঠোঁটে তো বিষাক্ত লাল রং মাখা, আমি মারা যাব তো। চুপ থাক একদম, ওটা লাল রং না বোকা, ওটা লিপস্টিক। আর তুই তো আমার আইনত বর, তাই চুপচাপ থাক, ডিস্টার্ব করিস না। আমি এখন তোকে খাবো। আমি কি মুরগির রোস্ট যে খাবেন? আমি তো তিতা করল্লা, আমাকে খেলে আপনার পেট খারাপ হবে। প্লিজ ম্যাডাম, আমাকে ছেড়ে দেন, আমি বাসায় গিয়ে কার্টুন দেখব। রাইসা আর কোনো কথা শুনল না। সে আয়নের শার্টের কলার খামচে ধরে নিজের দিকে টান দিল। আয়ন তখনও বিড়বিড় করছে। শার্টটা ছিঁড়ে গেলে আম্মা বকবে। রাইসা ঝট করে আয়নের শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেলো। আয়ন দু হাতে নিজের বুক ঢেকে আ করে চেঁচাতে লাগলো। রাইসা তার জেদি স্বভাব দিয়ে আয়নকে একদম কাবু করে ফেলো। শুরু হলো যুদ্ধ। রাইসা যেখানে চরম রোমান্টিক আর আগ্রাসী, আয়ন সেখানে অসহায়ভাবে পা ছুটছে আর বলছে। লাগছে তো, ওরে বাবারে, চিমটি কাটবেন না। রাইসার প্রবল প্রেমের কাছে আয়ন যেন এক অসহায় শিকার। রাইসা জোর করে তার অধিকার আদায় করে নিচ্ছে, আর আয়ন শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, যেন তার অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। রাইসা তার দীর্ঘদিনে জমে থাকা ভালো লাগা আর অধিকার বোধ থেকে আজ উন্মাদ, আর আয়ন তার সরলতা আর ভয় নিয়ে কোণঠাসা। ঘরের মৃদু আলোয় রাইসার গায়ের গহনাগুলো চিকচিক করছে। সে আয়নের শার্টের কলারটা শক্ত করে মুচড়ে ধরে তাকে বিছানার মাঝখানে টেনে আনলো। আয়ন তখন ভয়ে নীল হয়ে গেছে, তার ঠোঁট কাঁপছে। রাইসা আয়নের কানে কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে। কিরে গাধা, এত কাঁদছিস কেন? আমি কি বাঘ নাকি যে তোকে কাঁচাই গিলে ফেলবো? আয় না, আজকে তো আমাদের রাত। তুই একটু সহজ হ না বোকা, মজা নে, তবেই তো হয়। এত কাঁপছিস কেন? এই যে আমার ছোঁয়া, আমার তপ্ত আগুন, ভালো লাগছে না তোর? ম্যাডাম, ছাড়ুন না, আপনার নখ লাগছে গায়ে। ওরে বাবারে, আমার বড্ড ভয় করছে। আপনি এভাবে তাকাচ্ছেন কেন, যেন আমাকে এখনই কড়াইয়ে ভাজবেন? আয়ন দুহাত দিয়ে রাইসাকে সরানোর চেষ্টা করে। রাইসা কোনো কথা না শুনে আয়নের উপর চড়ে বসলো। তার সিল্ক শাড়ির আঁচল আয়নের মুখে আশ্রে পড়ল। রাইসা নিচু হয়ে আয়নের গলায় নিজের ঠোঁট ছোঁয়ালো। আয়ন চমকে উঠে কুকড়ে গেল। তুই জানিস না আয়ান, তোকে পাওয়ার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি। অফিসে তোকে দেখলেই আমার এমন আদর করতে ইচ্ছে করতো। আজ আর কেউ বাধা দেওয়ার নেই, আজ শুধু তুই আর আমি। না না, আমি আপনার না, আমি আম্মার। ম্যাডাম, দয়া করে এমন করবেন না, আপনার গায়ের পারফিউমের গন্ধে আমার মাথা ঘুরছে। আয়ন বাচ্চাদের মতো পা ছুটতে ছুটতে চেঁচামেচি করতে থাকে। রাইসা এবার বিরক্ত হয়ে আয়নের দু হাত মাথার উপর চেপে ধরল। সে তার শক্ত হাতের চাপে আয়নকে বিছানায় পিষ্ট করে ফেলল। রাইসা ঝট করে আয়নের শার্টের বাকি বোতামগুলো টেনে হিঁচড়ে ফেলল। আয়নের ফর্সা বুকটা উন্মুক্ত হতে রাইসা সেখানে পাগলের মতো আদর করতে শুরু করলো। ছাড়ুন, আমি নিচে গিয়ে ঘুমাবো। ওরে মরে গেলাম রে, কামড় দেবেন না। আম্মা গো, তোমার ছেলে আজ শেষ। ম্যাডাম, আপনি তো জঙ্গলি হয়ে গেছেন, আপনার তো চিকিৎসা দরকার। তোর এই বকবকানি এখনই থামাবো আমি। চুপ থাক একদম, আমাকে বাধা দিয়ে লাভ নেই, আজ তোকে আমি ছাড়ছি না। রাইসা আয়নের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। রাইসা আয়নের প্রতিরোধ অগ্রাহ্য করে তার শরীরের প্রতিটি অংশে নিজের অধিকার বসাতে লাগলো। আইন প্রথমে ধস্তাধস্তি করলো। রাইসার প্রবল শক্তি আর আগ্রাসী আদরের কাছে সে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ল। রাইসা তাকে বিছানায় জাপটে ধরে একের পর এক উত্তেজনামূলক কাজ করতে লাগলো।
আয়ন অসহায়ভাবে শুধু নিঃশ্বাস ছাড়ছিল আর মাঝে মাঝে উ আহ করছিল। রাইসা আয়নের প্যান্টের বেল্ট খুলতে খুলতে বলল, দেখ আয়ান, তুই চাইলেও আজ পালাতে পারবি না। আমি যা চাই তা আমি আদায় করেই ছাড়ি। আজ রাতে তুই বুঝবি এই রাগী বস কতটা রোমান্টিক। আপনি তো ডাইনোসর। ওরে বাবা রে, বেল্ট খুলছেন কেন? প্যান্টটা ঢিলে হয়ে যাবে তো। আমি কি নেংটো হয়ে থাকবো? সিসি। আয়ন ভয়ত চোখে তাকিয়ে থাকে। রাইসা কোনো উত্তর না দিয়ে আয়নকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলল। আয়ন লজ্জায় বালিশ দিয়ে নিজের মুখ ঢাকলো। রাইসা তখন তার কামনার শিখরে। সে আয়নের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক দীর্ঘ ও ক্লান্তিকর দৈহিক মিলন। রাইসা যেখানে বারবার উন্মত্ত হয়ে উঠছে, আয়ন সেখানে শুধু ব্যথায় আর ভয়ে কোঁকড়াচ্ছে। রাইসা তার নখ দিয়ে আয়নের পিঠে আঁচড় কাটছে আর আয়ন চিৎকার করে বলছে, পিঠটার ছাল তুলে দিলেন তো। কাল অফিসে আমি শার্ট পরবো কি করে? রাইসা তার চূড়ান্ত তৃপ্তি না পাওয়া পর্যন্ত আয়নকে মুক্তি দিল না। দীর্ঘক্ষণ ধরে চলে এই জোরপূর্বক আদরের পর রাইসা যখন শান্ত হয়ে আয়নের পাশে শুয়ে পড়ল, আয়ন তখন ঘামে ভেজা শরীরে এক কোণে পড়ে আছে। তার চোখে জল আর শরীরে অসংখ্য আদরের চিহ্ন। রাইসা আয়নের চুলে হাত বুলিয়ে বলে, কিরে বোকা, খুব লেগেছে? আপনি বড্ড পচা ম্যাডাম। আমার সব ইজ্জত শেষ করে দিলেন। আমি কালই থানায় গিয়ে ডায়েরি করব যে আমার বস আমাকে ঘরে আটকে ধরেছে। রাইসা শুধু মুচকি হাসলো। সে জানে এই বোকা ছেলেটার উপর তার এই জবরদস্তি হয়তো আজ তাকে কষ্ট দিয়েছে, কিন্তু একসময় এই অধিকারটাই তাদের ভালোবাসার ভিত্তি হয়ে দাঁড়াবে। রাইসা আয়নকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করলো, আর আয়ন তখনও বিড়বিড় করছিল, প্যান্টের চেইনটা ছিঁড়ে ফেললেন। এখন নতুন একটা কিনে দিতে হবে কিন্তু। রাইসা আপন মনে হেসে দিল। আসলে রাইসা হচ্ছে শহরের নামকরা আরকে গ্রুপ এর সিও, আর আয়ন ছিল সেই অফিসেরই একজন সাধারণ ফাইল সেকশনের কর্মচারী। আয়ন বড্ড বোকা, তবে অসম্ভব সৎ। সে কোনো জটিলতা বোঝে না। রাইসা তাকে প্রথম দেখেছিল ক্যান্টিনে। সেদিন রাইসা ক্যান্টিনে ঢুকেছিল কফি খেতে। হঠাৎ দেখলো আয়ন একটা সিঙ্গারা নিয়ে বিড়বিড় করছে। তুই এত গরম কেন রে ভাই? আমাকে শান্তি মতো খেতে দিবি না? আপা, আপনি তো অনেক লম্বা। ওপর থেকে একটা টিস্যু পেপার পেরে দেবেন? হাতটা বড্ড তেলতেলে হয়ে গেছে। রাইসা তো অফিসে সবাই যাকে জমদূত মনে করে, সেই ছেলেটা তাকে টিস্যু পেপার পেরে দিতে বলছে। রাইসা সেদিনই কেন জানি মনে হলো এই দুনিয়ায় সবাই তো মুখোশধারী, এই বোকা ছেলেটা একদম নিখাত। এরপর থেকে রাইসা তাকে ফলো করতে শুরু করলো। অফিসে আয়নকে প্রায় সে নিজের রুমে ডাকতো। আয়ান, এই ফাইলটা টাইপ করে দাও। ম্যাম, আমার তো টাইপিং আসে না। আমি কি হাতে লিখে দেব? আমার হাতের লেখা কিন্তু মুক্তার মতো। আচ্ছা, তাই করো। আয়ন যখন ফাইল জমা দিতে আসতো, রাইসা ইচ্ছে করে তার হাত ধরার চেষ্টা করত। আয়ান হাত সরিয়ে নিয়ে বলতো, ম্যাম, ময়লা লাগবে। আমি তো বাইরে থেকে সিঙ্গারা খেয়ে এসেছি। রাইসা বিরক্ত হতো, আবার এই বোকামিতে তার মাই পড়ে যেত। রাইসার কেবিনটা ছিল কাছের তৈরি। সেখান থেকে সে সারাদিন অফিসের উপর নজর রাখত, কিন্তু গত 6 মাস ধরে তার নজর ছিল শুধুমাত্র এক জায়গায়, আয়নের ডেস্কে। আয়ন ছেলেটা বড্ড অদ্ভুত। সে যখন কাজ করে তখন কলমের ক্যাপ কামড়ায় আর আপন মনে বিড়বিড় করে। রাইসা একদিন ইন্টারকম ফোনে তাকে নিজের রুমে ডাকলো। আয়ান, এদিকে এসো। জি ম্যাম। কোনো ফাইলের পাতা ছিঁড়ে গেছে নাকি? আমি কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিতে পারি। রাইসা ইচ্ছে করে নিজের ওড়নাটা কাঁধ থেকে একটু সরিয়ে বলে, না, ফাইল নয়, আমার এসিটা বোধহয় কাজ করছে না, বড্ড গরম লাগছে। দেখো তো, রিমোটটা কি ঠিক আছে? আয়ন রিমোটটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো, তারপর একদম রাইসার খুব কাছে গিয়ে তার ঘাড়ে কাছে থাকা এসি বেল্টের দিকে তাকালো। রাইসা ভাবলো এই তো সুযোগ, সে একটু শরীরটা এলিয়ে দিল। কিন্তু আয়ন হঠাৎ বলে উঠল, ম্যাম, এসিতে ধুলো জমেছে। আপনি সরে বসুন, আমি ফু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। বলে সে রাইসার মুখের উপর সজোরে ফু দিল। রাইসার চোখের কাজল লেপটে একাকার। রাইসা দমে যাওয়ার পাত্রী নয়। সে আয়নকে দামি একটা ব্রেঞ্চ পারফিউম গিফট করলো। আয়ন শুকে দেখে মুখ বিকৃত করে। ম্যাম, এটা তো মশা মারার অ্যারোসোলের মতো গন্ধ। এটা মাখলে কি অফিসে ডেঙ্গু হবে না? তার চেয়ে 1 কেজি লেবু কিনলে তো সারা বছর সুগন্ধ পাওয়া যেত, আর টাকাটাও বাঁচত।
রাইসা তখন মনে মনে হাসলো। সে বুঝলো এই যুগে যেখানে সবাই তার কোটি টাকা আর সৌন্দর্যের পেছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এই ছেলেটা একদম নির্লোভ। সে রাইসাকে বস হিসাবে সম্মান করে ঠিকই, কিন্তু তার গ্রামারে সে মোটেও অন্ধ নয়। রাইসা বুঝতে পারলো এই বিশুদ্ধ বোকা ছেলেটাকেই তার চাই। অফিসের আরও অনেক মেয়ে আয়নকে পছন্দ করত তার এই সারল্যের জন্য। মার্কেটিং সেকশনে শিলা একদিন আয়নকে একা পেয়ে রোমাঞ্চ করার চেষ্টা করলো। সে আয়নের খুব কাছে গিয়ে কাঁধের উপর হাত রেখে বলল, আয়ন, আজ বিকেলে কি আপনি ফ্রি আছেন? আমরা কোথাও কফি খেতে পারি? শিলা আপা, বিকেলে তো আমাদের এলাকায় লোডশেডিং হয়। আম্মা বলেছে মোমবাতি কিনে রাখতে, তার জন্য বিকালেই বাড়ি চলে যেতে হবে। আর কফি খেলে তো রাতে ঘুম হবে না। তখন কি আপনি আমার হয়ে অফিসের কাজ করে দেবেন? শিলা অপমানে লাল হয়ে চলে গেল। আয়ন সবার কাজ করে দিত, কারোর টিফিন বক্স পরিষ্কার করে দিত, আবার কারোর পেনড্রাইভ খুঁজে দিত। সে এতটাই বোকা, বুঝতো না কে ওকে তাকে প্রেমের জালে ফাঁসাতে চাইছে আর কে তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এদিকে রাইসা আর সময় নিতে পারছিল না। সে সারাক্ষণ বিভোর হয়ে আয়নকে দেখতো আর তাকে নিয়ে স্বপ্নে মগ্ন থাকতো। রাইসা একদিন সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিল। আয়ন, আমি তোমাকে বিয়ে করতে চাই। ওরে বাবারে, আপনার মতো রাগী আপাকে বিয়ে করলে তো আমি না খেয়ে মারা যাব। আপনি তো সারাদিন ফাইলে সই করার মতো আমার গালে চড় মারবেন। না ম্যাম, আমি আমার আম্মার পছন্দ করা মেয়েকে বিয়ে করব, যে অন্তত আমার জন্য আলু ভর্তা বানাবে। তুমি আমাকে রিজেক্ট করলে? এই রাইসা চৌধুরীকে তোমার এত সাহস? তুমি জানো আমার জন্য কত ছেলে পাগল, কত ছেলে আমার পেছনে লাইন দিয়ে ঘুরে? আমি ঘুরবো কেন? ঘুরলে তো আমার মাথা ঘোরায় ম্যাডাম। আমি তো ঘুরতে পারবো না। ছোটবেলায় একবার এমন ঘুরছিলাম, তারপর ঠাস করে মাথা ঘুরে পড়ে গেছি। এই যে এই মাথায় দাগ এখনো আছে। চুপ, ছাগল নাকি? তোমাকে কি সেই ঘুরোঘুরি করতে বলেছি? ওকে ঘোরা লাগবে না, আমাকে তুমি বিয়ে করো। না না, আমার মা বলেছে আমি এখনো ছোট, বিয়ের বয়স হয়নি, আমি বিয়ে করতে পারবো না। আরে বোকা, তোমার বয়স 25 আর আমার বয়স 30। তুমি মাত্র 5 বছরের ছোট। 25 বছরের ছেলেরা বিয়ে করে বাচ্চা হয়ে যায়, আর তুমি নিজেকে ছোট বলছো? ছি ছি, পচা কথা। ম্যাডাম, আমাকে জোর কইরেন না তো, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এ বলে আয়ন চলে গেল। রাইসা অবাক হলো, সে এত সুন্দরী, কোটিপতি, অথচ এই ছেলেটা তাকে সোজাসুজি রিজেক্ট করে দিল। রাইসা চৌধুরী হাল ছাড়ার পাত্রী নন। আয়নকে বশ করতে এবার তিনি ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করলেন শহরের সবচেয়ে দামি রুপটপ রেস্টুরেন্টে। 4-5টা কাজ দিয়ে ঘেরা, নিচে শহরের আলোকসজ্জা আর রেস্টুরেন্টের মাঝখানে শুধু একটা টেবিল। ভায়োলিন বাজছে মৃদু সুরে। চারপাশে শহরের নামি দামি সব মানুষ কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আয়ন পাঞ্জাবি পরে খুব ভয়ে ভয়ে রেস্টুরেন্টে ঢুকলো। চারপাশে এত আলো আর সাজানো টেবিল দেখে সে থমকে দাঁড়ালো। ওয়েটার তাকে এগিয়ে নিয়ে চেয়ার টেনে বসালো। ও ভাই, এই টেবিলের উপর মোমবাতি কেন? কারেন্ট চলে গেছে নাকি? আর এত বড় রেস্টুরেন্টে একটা টেবিল কেন? বাকিরা কি না খেয়ে বাসায় চলে গেছে? স্যার, আজ পুরো ফ্লোর ম্যাম আপনার জন্য বুক করেছে। ওরে বাবারে, কত টাকা অপচয়! ম্যাডাম তো দেখি আস্ত একটা জলহস্তি, সব টাকা গিলে খাচ্ছে। এই টাকা দিয়ে তো আমাদের বস্তিতে একটা টিউবওয়েল বসানো যেত। ঠিক তখনই রাইসা ঢুকলো। লাল রঙের অফ শোল্ডার গাউন, গলায় হিরের নেকলেস, চুলে মায়াবী ঢেউ। তাকে দেখে রেস্টুরেন্টের সবাই স্তব্ধ হয়ে গেল। সেই ধীর পায়ে এসে আয়নের সামনে বসলো। কেমন লাগছে আয়ন? এই ডিনারটা শুধু তোমার আর আমার জন্য। আয়ন প্লেটে রাখা ছোট্ট এক টুকরো মাংস দেখে বলে, ম্যাডাম, এইটুকু মাংস দিয়ে কি পেট ভরবে? এটা তো বিড়ালের খাবার। আর এই গ্লাসের ভেতর লাল পানি কি? এটা কি শরবত নাকি হারপিক? আর হ্যাঁ, আপনি এখানে ডাকলেন কেন? এগুলো খাওয়াবেন? অফিসে দিয়ে দিলেই হতো। ওটা রেড ওয়াইন আয়ান, বড্ড দামি। আচ্ছা ওসব ছাড়ো। রাইসা হঠাৎ টেবিল থেকে উঠে আয়নের সামনে হাঁটু গেড়ে বসলো। পুরো রেস্টুরেন্টে পিনপতন নীরবতা। রাইসা একটা হীরের আংটি বের করে বলল, আয়ান, আমি জানি তুমি একটু আলাদা, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এই আংটিটা গ্রহণ করে আমাকে চিরতরে তোমার করে নাও।
চারপাশে লোকজন ফিসফিস করতে লাগলো। আরে চৌধুরী রূপের সিইও এই গোয়া ভুট্টাকে প্রপোজ করছে। আয়ন আংটিটা হাতে নিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে পরীক্ষা করলো। ম্যাডাম, এটা কি লোহা নাকি প্লাস্টিক? আর আমি আপনাকে বিয়ে করব না। আপনি বড্ড রাগী, সারাদিন আমাকে চিমটি কাটেন আর কামড়ান। আস্তে, মানুষ শুনছে, কি সব বলো? আমি সাধারণ মানুষ, আপনার এই ঝাড়বাতির মতো আংটি আমার লাগবে না। আমি রিজেক্ট করলাম। আয়ন আংটিটা টেবিলের উপর ঠাস করে রেখে দিল। চারপাশ থেকে হাসির রোল উঠল। একজন বড় ব্যবসায়ী বলে উঠল, ম্যাম, এই পাগলাটাকে দিয়ে কি করবেন? ও তো হিরে এর কদরই বুঝে না। সি, শেষ পর্যন্ত এই রাস্তার ছেলের কাছে রিজেক্ট হলেন। আয়ন দাঁড়িয়ে চিৎকার করে, খবরদার, আমাকে পাগল বলবেন না। আমি বোকা হতে পারি, কিন্তু আমি ইজ্জতওয়ালা মানুষ। ম্যাম, আমি আপনার টাকার কেনা গোলাম না। আপনি আমাকে অপমান করার জন্য এখানে আনছেন। আমি চললাম। না না আয়ান, শোনো, আমার কথা শুনে যাও। আমি তো আসলে আয়ন গটগট করে বেরিয়ে গেল। রাইসা অপমানে আর রাগে থরথর করে কাঁপতে লাগলো। সে টেবিলে গ্লাসটা আছাড় দিয়ে ভেঙে চিৎকার করে উঠল, শাট আপ এভরিওয়ান। কেউ যদি মুখে আর একটা শব্দ করো, তবে তার মুখ আমি চিরতরে বন্ধ করে দেব। রাইসা মনে মনে আরো হিংস্র হয়ে উঠল। আয়ন তাকে সবার সামনে অপমান করেছে, এর শোধ সে নেবেই। পরের দিন রাইসা অফিসে আয়নকে বাহানা দিয়ে তার কেবিনে ডাকলো। আয়ন কাজুমাজু হয়ে ভেতরে ঢুকলো। রাইসা আজ অফিসের গেট ভেতর থেকে লক করে দিয়েছে। সে তার চেয়ার থেকে উঠে আয়নের খুব কাছে গিয়ে দাঁড়ালো। রাইসা আয়নের কাঁধে হাত রেখে তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। কাল অনেক বড় বড় কথা বলেছো, তাই না? টাকায় কেনা গোলাম নও। আচ্ছা, এই ব্ল্যাঙ্ক চেকটা দেখো। এখানে তুমি যত খুশি টাকা লেখো, আমি সব দিয়ে দিব। শুধু আমার কথায় রাজি হও। আয়ন চেকটা নিয়ে তাতে একটা গোল্লা আঁকলো। বিবি, এই তো গোল্লা দিলাম। এই কাগজের টুকরো দিয়ে কি হবে? এটা দিয়ে তো ঝালমুড়িও খাওয়া যাবে না। আর আপনি আমাকে এভাবে চেপে ধরছেন কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। রাইসা আয়নের শার্টের ভেতর হাত ঢুকিয়ে তাকে ছুতে চাইল। চুপ থাক, তুই জানিস না তোকে কাছে পাওয়ার জন্য আমার শরীর কেমন করে, আমার মন কতটা তোকে চায়। আমি তোকে যা দেব তা তোর 14 গোষ্ঠীও কল্পনা করতে পারবে না। শুধু একবার আমাকে হ্যাঁ বল। ম্যাডাম, আপনি তো দেখি আস্ত একটা আঠা। সারাদিন শুধু শরীর শরীর করেন। আপনার কি লজ্জা শরম নাই? টাকার লোভ দেখাইয়া ভালোবাসা হয় না। আপনি তো পুরাই বেহায়া হয়ে গেছেন। আমি চললাম, অফিসের কাজ বাকি আছে। আয়ন রাইসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। রাইসা কেবিনের ভিতর একা দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তার সাজানো বাগান যেন এক ছটফটে ইঁদুর তছনছ করে দিয়ে গেল। সে ব্ল্যাঙ্ক চেকটা ছিঁড়ে কুটি কুটি করে ফেললো। তুই যত দূর যাবি আয়ান, আমি তোকে তত বেশি করে শিকল দিয়ে বাঁধবো। টাকার লোভ দেখাবি না। আচ্ছা, দেখাবো তোকে আসল পাগলামি কি। তোকে আমি ভিখারি বানিয়ে আমার পায়ের নিচে বসিয়ে রাখবো, তবুও তোকে আমি ছাড়বো না। আয়ন বাইরে গিয়ে সহকর্মীদের বলল, ভাই, ম্যাডাম তো দেখি পুরাই পাগল। আমাকে টাকার কাগজ দেখাইয়া কুস্তি লড়তে চায়। আজব দুনিয়ারে বাবা। অফিসে সকলে হো হো করে হেসে দিল। রাইসা আড়াল থেকে সেই কথা শুনে রাগে নিজের চুল টেনে ছিঁড়তে চাইল। তার আভিজাত্য আর অহংকার আজ এক বোকা ছেলের কাছে বারবার ধুলোয় মিশে যাচ্ছে, যা তাকে আরও বেশি উন্মাদ করে তুলল। এরপর রাইসা অনেক দিন ধরে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই রাজি করানো গেল না। এতে রাইসার জেদ আরও বেড়ে গেল। সে বুঝলো আয়নকে পেতে হলে বসগিরি নয়, বরং গুন্ডামি করতে হবে। রাইসা একদিন ধৈর্য হারিয়ে ফেল। সে তার কালো রঙের পাজেরো গাড়ি আর 4 জন হাতির মতো দেখতে বডিগার্ড নিয়ে সোজা চলে গেল আয়নদের বস্তিতে। বস্তির সরু গলিতে দামি গাড়ির চাকা ঢুকতেই শোরগোল পড়ে গেল। রাইসা গাড়ি থেকে নেমে কালো চশমাটা ঠিক করে গম্ভীর গলায় কমান্ড দিল, কই যাও তোমরা? আয়নকে তুলে আনো। বডিগার্ডরা যখন আয়নের ঘরে ঢুকে তাকে চ্যাংদোলা করে বের করে আনলো, তখন আয়ন বাচ্চাদের মতো পা ছুটতে শুরু করলো। ওরে বাবারে, আমাকে কিডন্যাপ করছে। আম্মা গো, তোমার পোলারে মলি সাহেবরা নিয়ে যাচ্ছে। ও ম্যাম, আপনি কেন? আমি কি অফিসের কোনো স্ট্যাপলার চুরি করেছি, নাকি অফিসের ঝাড়ু ভেঙেছি? আমাকে নামান, আমি কিছু করিনি। আয়নের মা ঝাড়ু নিয়ে তেড়ে এলেন। ওই তোরা কে? আমার বাজান রে ছাইরা দে। তোরা কারা? খালাম্মা,
আপনার ছেলেকে আমি কিডন্যাপ করেছি। ও এখান থেকে আমার প্রাসাদে থাকবে, ও এখন থেকে আমার প্রাসাদে থাকবে, আপনার কোনো চিন্তা নেই। কি কই সব? এই মাইয়া, তুমি আমার পোলারে কেন কিডন্যাপ করবা? কি কও সব? আমার পোলা কি করছে? আমার মন চুরি করে এরপর পালিয়ে এসেছে, এখন ধরে নিয়ে যেতে এসেছি। ওমা, আমার পোলারে কিছু করবা? কিছু না, শুধু বিয়ে করব। আপনি চিন্তা করেন না, আপনাকেও রানীর হালে রাখবো। এখন আসি। বস্তির মানুষ কানাঘুষা শুরু করলো। আরে লতিফার পোলা তো আলাদিনের চেরাক পাইছে, স্বয়ং মালকিন আয়সা তারে ধইরা নিয়ে গেল। ওরে লতিফা, দেখ তোর পোলারে নিতে আইছে সেই ডাইনি মালকিন। বাসে এনে রাইসা আয়ানকে নিজের ঘরে আটকে রাখলো। রাইসার বাবা মা অনেক মানা করলেন। মা, এই বোকা ছেলেটাকে দিয়ে তুই কি করবি? ও তো তোর যোগ্য নয়। রাইসা কারোর কথা শুনলো না। আয়ন যখন বিয়েতে রাজি হচ্ছিল না, রাইসা তার ড্রয়ার থেকে একটা খেলনা পিস্তল, যা দেখতে একদম আসল, বের করে আয়নের মাথায় ঠেকিয়ে বলল। কবুল বলবি নাকি মাথায় গুলি উড়াবো? আয়ন ভয়ে থরথর করে কাঁদতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বলল, ওরে গুলি মাইরেন না, মরে যাব। করব করব বিয়ে করব, তাও মাইরেন না। কিছুক্ষণের মধ্যে কাজে এনে বিয়ে পড়ানো হলো। আয়ন ভয়ে ভয়ে কবুল বলে ফেলল। রাইসা তো মহা খুশি। বিয়া তো করলাম, এখন কি আমাকে দিয়ে হাঁড়ি বাসন মাজাবেন, নাকি আপনার অফিসের ফাইল বয়ে বেড়াতে হবে? কি কি করতে হবে সব ডেমো আজ রাতেই দেখিয়ে দিব। হুম। রাইসা শয়তানি হাসি দিল। আয়ন বোকার মতো ভয়ে ভয়ে রইল। সে কবুল বলে দিল ঠিকই, কিন্তু তার কান্না থামলো না। অবশেষে রাত এলো। বাসর ঘর সাজানো হয়েছে দামি সব ফুল দিয়ে। আয়ন ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। তার পরনের নতুন শেরওয়ানিটা সে বারবার টানছে, যেন সেটা তাকে কামড় দিচ্ছে। রাইসা ঘরে ঢুকলো। পরনের টকটকে লাল বেনারসি, কপালে বড় টিপ আর চোখে এক আদিম শিকারী নেশা। এরপর কি হলো তা তো শুনলেনি। রাইসার বাসর ঘরে সেই উত্থাল রজনী যখন শান্ত হলো, তখন ভোরের আলো ফুটতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রাইসা জীবনের সবচেয়ে বড় তৃপ্তি নিয়ে অঘরে ঘুমোচ্ছে। তার দুর্ধর্ষ বসের ইমেজটা এখন যেন এক শান্ত বিড়ালের মতো। সে তার শিকারকে জাপটে ধরে স্বপ্নের দেশে পাড়ি জমিয়েছে। কিন্তু আয়নের চোখে ঘুম নেই। তার সারা শরীরে রাইসার ভালোবাসার স্মারক, নখের আঁচড় আর দাঁতের কামড়ের দাগ। সে সিলিংয়ের ফ্যানের দিকে তাকিয়ে ভাবছে, এখন রাক্ষসীর পাল্লায় সে পড়ল। রাত তখন আনুমানিক ৩টা। চারপাশ নিঝুম, শুধু এসির মৃদু গুঞ্জন আর রাইসার নাক ডাকা শোনা যাচ্ছে। ঘর 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 ঘর। আইন অতি সাবধানে রাইসার হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। রাইসা ঘুমের ঘরে একটু বিড়বিড় করে আয়নকে আরও কাছে টেনে নিতে চাইল। আয়নের সাথে সাথে কাঠের পুতুলের মতো জমে গেল। ওরে বাবারে, ডাইনিটা কি সজাগ হয়ে গেল! আল্লাহ গো, তুমি বাঁচাও। এই মহিলা তো মানুষ না, এ তো আস্ত একটা কালনাগিনী। আমাকে একদম চিবিয়ে খেয়েছে। এখন যদি আবার জেগে ওঠে তবে তো আমার কঙ্কালটাও খুঁজে পাওয়া যাবে না। আম্মা বলেছিল বিয়ের রাত নাকি মধুর হয়, আমার কাছে তো এটা তেঁতুলের চেয়েও টক লাগছে। আয়ন খুব শক্তপণে বিছানা থেকে নামলো। তার নিজের জামাকাপড় কোথায় ছিটকে পড়েছে তার কোনো ঠিক নেই। রাইসা কাল রাতে আগের মাথায় তার শার্টের সব বোতাম ছিঁড়ে ফেলেছে আর প্যান্টটা কোথায় ছুঁড়ে মেরেছে তাও অন্ধকারের হদিস নেই। আয়ন অন্ধকারে হাতড়ে হাতড়ে আলমারির পাশে রাইসার একটা দামি মেরুন রঙের সিল্কের শাড়ি পেল। সে কোনো কিছু না ভেবে সেই শাড়িটা নিজের কোমরে লুঙ্গির মতো করে পেঁচিয়ে নিল। আর শরীরের ওপর অংশ খালি, গায়ে রাইসার নখের অসংখ্য দাগ। সে জানালার পর্দা সরিয়ে নিচে উকি দিল। দোতলা থেকে লাফ দেওয়া মানে ঠ্যাং ভাঙ্গা। সে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু রাইসা আগে থেকে চাবিটা নিজের বালিশের নিচে গুজে রেখেছিল। কি শয়তান রে বাবা, চাবিও লুকায় রাখছে। এখন আমি যাব কই? ওই তো বারান্দা, পাইপ বেয়ে নামতে হবে। ছোটবেলায় আম চুরি করতে গিয়ে গাছে চড়ার অভ্যাস আজই কাজে লাগবে। আনসারিটা বুকের উপর দিয়ে টেনে একটা শক্ত গিট দিল, যাতে দৌড়ানোর সময় খুলে না যায়। তারপর বারান্দার রেলিং টপকে পাইপ ধরে কোনো মতে নিচে নামলো। গেটে বডিগার্ডরা চেয়ারে বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। একদম দেওয়াল ঘেঁষে বিড়ালের মতো চুপি চুপি কেটে ছোট দরজাটা দিয়ে বেরিয়ে রাস্তায় দৌড় দিল। মাঝ রাস্তায় কোনো রিক্সা নেই, শুধু ল্যাম্পপোস্টের হলুদ আলো। অ্যান্ড সেই দামি সিল্কের শাড়ি পরে পাগলের মতো বস্তির দিকে দৌড়াতে লাগলো। দূর থেকে দেখলে মনে হচ্ছিল কোনো এক অদ্ভুত পেতাত্তা মেরুন রঙের কাপড় উড়িয়ে বাতাসে ভাসছে।
সকাল 8টা, সূর্যের তপ্ত আলো রাইসার মুখে পড়তে সে আড়মোড়া ভেঙে জেগে উঠল। তার মুখে এক বিজয়ী হাসি, চোখে নেশাতুর আবেশ। সে হাত বাড়িয়ে বিছানায় আয়নকে খুঁজতে লাগলো, কিন্তু হাত পড়ল ঠান্ডা চাদরের উপর। রাইসা ঝট করে চোখ মেলো, বিছানা খালি, বালিশটা পড়ে আছে মেঝের এক কোণে, আর চাদরটা দুমড়ে মুছে একাকার। আয়ান, কি রে গাধা, বাথরুমে গেছিস নাকি? আয় বেরো, অনেক বেলা হয়েছে। আজ তোকে নিয়ে অফিসে যাব, মেকআপ দিয়ে তোর গলার দাগগুলো ঢেকে দিতে হবে। আয় বেরো বলছি। কিন্তু কোনো উত্তর নেই। রাইসা বাথরুমের দরজা ধাক্কালো, সেটা খোলা, আলমারির আড়ালে খুঁজলো, এমনকি খাটের নিচে উকি দিল। কোথাও আয়নে। হঠাৎ তার নজর গেল বারান্দার গ্রিলের দিকে। সেখানে আয়নের শার্টের একটা সুতো আটকে আছে। রাইসার মাথা মুহূর্তেই আগুনের গোলার মতো গরম হয়ে গেল। আয়ান, তুই পালিয়েছিস? আমার ঘর থেকে পালানোর সাহস তোর হলো কি করে? বডিগার্ড রতন, তোরা কোথায়? সব কটাকে আজ আমি জ্যান্ত কবর দেব। রাইসার চিৎকারে পুরো দোতলা কেঁপে উঠল। কাজের লোক থেকে শুরু করে বাড়ির সিকিউরিটি গার্ডের ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের দরজায় এসে জড়ো হলো। রাইসা তখন আলুথালু চুলে বেনারসি শাড়িটা কোনো মতে জড়িয়ে রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে তখন খুনে নেশা। রাইসা বডিগার্ডের কলার চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কুত্তার বাচ্চারা, তোরা গেটে কি করছিলি? আমার বর পালিয়ে গেছে আর তোরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলি? তোদের কি মাইনে দেই আমি ঘুমিয়ে থাকার জন্য? ম্যাম মাফ করে দেন, আমরা তো কাউকে গেট দিয়ে বের হতে দেখিনি। শুধু রাত 3টার দিকে একটা পাগলকে দেখেছি, মেরুন রঙের শাড়ি পইরা বস্তির দিকে দৌড়াইতেছে। লম্বা চুল আসছিল না, কিন্তু কাপড়টা শাড়ি আসিল। আমরা ভাবছি এলাকায় কোনো অতৃপ্ত আত্মা, আর তার কাছে আর যাই নাই। রাইসা নিজের মাথায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। শাড়ি পরে? ওরে আল্লাহ, ও আমার মেরুন রঙের দামি সিল্কের শাড়িটা নিয়ে পালিয়েছে। গাধাটা তো আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। লোকে ভাববে আমি ওর উপর এতই অত্যাচার করছি যে ও শাড়ি পরে পালিয়েছে। রাইসা দ্রুত ফোন বের করলো। সে তার অফিসের স্পেশাল সিকিউরিটি টিম আর প্রাইভেট ইনভেস্টিগেটরদের কল দিল। শোনো সবাই, আয়ান যদি বস্তিতে গিয়ে থাকে তবে পুরো বস্তি ঘিরে ফেলো। মাছি গলায় জায়গাও যেন না থাকে। ওকে চ্যাংদোলা করে ধরে আনবে। আর খবরদার, কেউ যেন জানতে না পারে যে ও শাড়ি পরেছিল। যদি কেউ হাসে বা কোনো ছবি তোলে তবে তার হাত পা আমি ভেঙে গুঁড়ো করে দিব। আজই ওকে চাই আমার সামনে। রাইসা দূরত্ব তৈরি হয়ে নিল। তার পরনে এখন কালো রঙের স্যুট, চোখে সানগ্লাস, ঠিক যেন এক মাফিয়া ডন। তার গাড়ি যখন বাড়ির গ্যারেজ থেকে বের হলো, টায়ারের ঘর্ষণে রাস্তা দিয়ে ধোঁয়া উড়ল। রাইসা জানতো আর নিশ্চিত তার মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাকবে। আর আজ রাইসা সেখানে গিয়ে যে তাণ্ডব করবে তা বস্তির মানুষ আগামী 10 বছর গল্প করবে। রাইসা মনে মনে বলছে, আয়ান, তুই পালানোর পথ পাবি না। এই লেডি হিটলারের খাঁচা থেকে বাঘও পালাতে ভয় পায়। আর তুই তো সাধারণ একটা ঘর কোনো বলদ। তোকে আজ আমি এমন শাস্তি দিব যে তুই পালানো তো দূর, বিছানা থেকে নামার কথা ভাবলে তোর কলিজা শুকিয়ে যাবে। গাড়ি তীব্র গতিতে বস্তির সরু গলির দিকে এগিয়ে চলো, যেখানে আয়ন এখন রাইসা সেই দামি শাড়িটা জড়িয়ে ঘরের কোণে বসে থরথর করে কাঁপছিল। বস্তির সরু গলিটা তখন সকালের রোদে আর ধুলোয় মাখামাখি। ঠিক সেই সময় একটা চকচকে কালো পাজরো গাড়ি বিকট শব্দে ব্রেক কষে থামলো। বস্তির বাচ্চারা আর মহিলারা হা করে তাকিয়ে আছে। গাড়ি থেকে নামলেন স্বয়ং লেডি হিটলার রাইসা চৌধুরী। পরনে দামি কালো ব্লেজার, চোখে সানগ্লাস আর হাতে একটা চামড়ার ছোট্ট চাবুক, যা সে রাগের মাথায় গাড়ি থেকে তুলে এনেছে তার পেছনে 4 জন পালোয়ান বডিগার্ড। রাইসা গটগট করে আয়নদের ভাঙাচোরা ঘরের দিকে এগিয়ে গেল। বস্তির মহিলারা কানাঘুষা করছে। ওরে লতিপা, দেখ তোর পোলারে নিতে আইছে সেই ডাইনি মালকিন। ভেতরে আয়ন তখন তার মায়ের কোলে ঘেঁষে বসে কাঁপছে। তার গায়ে তখন রাইসা সেই মেরুন রঙের সিল্কের শাড়িটা জড়ানো, লুঙ্গির মতো করে পরা সেই শাড়ির আঁচলটা সে গলার সাথে পেঁচিয়ে রেখেছে। মা, ও আয়শা পড়ছে, ওই রাক্ষসী আয়শা পড়ছে। আমাকে লুকাও মা, আমাকে চালের ড্রামের ভেতর ঢুকাইয়ে রাখো। ও আমাকে জ্যান্ত চিবাইয়া খাবে। ওরে গাধা, তুই রাইত বিরাইতে বউয়ের শাড়ি পইরা কেন ভাগলি? এখন তো মান ইজ্জত সব গেল। ঠিক তখনই লাথি মেরে ঘরের দরজাটা খুলল রাইসা। ধুলোবালি উড়ে একাকার। রাইসা ভেতরে ঢুকে আয়নের উপর এক পলক তাকিয়ে নিজের চোখ কপালে তোলো। আয়নকে শাড়ি পরা অবস্থায় দেখে সে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না।
রাইসা চাবুকটা হাতের তালুতে মারতে মারতে বলে, বাহ, চমৎকার। আমার দামি সিল্কের শাড়িটা তো তোকে বেশ মানিয়েছে আয়ান। তা বাসর ঘর ছেড়ে এই বেশে বস্তিতে ক্যাটওয়াক করতে আসার শখ হলো কেন? আয়ন মায়ের পেছনে লুকিয়ে বলে, ম্যাম মানে বিবি, আমি আর আসবো না। আপনার শাড়ি আমি ফেরত দিয়ে দেব, ওটা ধুয়ে ইস্ত্রি করে দেব। আমাকে মাফ করে দেন। ধর একে, চ্যাংদোলা করে গাড়িতে তোল, আর এই শাড়ি পরা অবস্থাতে ওকে অফিসের মাঝখানে দিয়ে নিয়ে যাবি। সবাই দেখুক রাইসা চৌধুরীর বর কত বড় ফ্যাশন আইকন। আয়নের মা রাইসা পা ধরতে চাইলেন। মা গো, আমার পোলাটা মা গো, আমার পোলাটা বোকা, ওরে ক্ষমা কইরা দাও, ওরে নিয়া গিয়া মাইরো না। চিন্তা করবেন না খালাম্মা, ওকে আমি মারবো না। ওর জন্য আমি স্পেশাল একটা ট্রিটমেন্ট রেডি করে রেখেছি। ওকে শুধু আমার সাথে নিয়ে যাচ্ছি। বডিগার্ডরা আয়নকে পা জোকলা করে তুলে নিল। আয়ন চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। বাঁচাও, আমাকে কিডন্যাপ করছে। ওরে পুলিশ ভাইরা, আমাকে এই পেতনির হাত থেকে বাঁচান। কিন্তু রাইসার দাপটে বস্তিকেও টু শব্দ করার সাহস পেল না। রাইসা আয়নকে সোজা নিয়ে এলো তার অফিসের খাস কামরায়। আয়ন তখনও সেই শাড়ি পরা। রাইসা অফিসের সব গেট লক করে দিল। সে তার চেয়ারে হেলান দিয়ে বসে আয়নকে দেখছে। আয়ন মেঝেতে বসে ফুপিয়ে কাছে। আয়ান, তুই ভেবেছিলি আমার হাত থেকে পালিয়ে যাবি? তুই জানিস না রাইসা চৌধুরী যা একবার ধরে তা সে মরে গেলেও ছাড়ে না। তুই পালিয়ে আমার ইগোতে আঘাত করেছিস। এইবার তোর শাস্তি শুরু হবে। বিবি, আমার ভুল হয়ে গেছে। আপনার ওই আদর আমি সহ্য করতে পারি না। আমার হাড়গোড় সব ব্যথা হয়ে গেছে। আমাকে ছেড়ে দেন। আমি ফাইল সেকশনে গিয়ে ধুলোবালি পরিষ্কার করব, তাও ভালো। রাইসা কাছে এগিয়ে এসে আয়নের চিবুক ধরল। বা বিবি বললি, ভালো লাগলো। তা বিবি বলিস আবার গোলাম কেন? আর ফাইল সেকশন না, আজ থেকে তুই আমার পার্সোনাল স্লেভ, দাস। আর তোর শাস্তি হলো আগামী 1 সপ্তাহ তুই এই রুম থেকে বের হতে পারবি না। আমি যখন অফিসে থাকবো তুই আমার পায়ের কাছে বসে থাকবি, আর যখন বাসায় ফিরবো তখন কাল রাতের বাকি অংশ পূরণ করতে হবে। আয়ন আটকে উঠল। সে বুঝলো পালানোর কোনো পথ নেই। রাইসা আয়নকে টেনে নিজের কোলের কাছে নিয়ে এলো। সে আয়নের সেই নখের আঁচড় দেওয়া বুকটা নিজের নখ দিয়ে আবার একটু ঘষলো। আয়ন ওহ করে উঠল। রাইসা আয়নের কানে ফিসফিস করলো, আজ রাতে আমি তোকে কোনো শাড়ি পরার সুযোগ দেব না আয়ান। আজ তোকে আমি শিকল দিয়ে বিছানার সাথে বেঁধে রাখবো, দেখি তুই কিভাবে পালাবি। বিবি, আপনি কি আমাকে মেরে ফেলবেন? না রে গাধা, তোকে আমি মারবো না। তোকে আমি ভালোবাসার জ্বালায় পুড়িয়ে মারবো। তুই যত পালাবি আমি তোকে তত বেশি করে চাপটে ধরবো। রাইসা আয়নের শাড়ির আঁচলটা ধরে টান দিল। শাড়িটা খুলে মেঝেতে পড়ে গেল। আয়ন ভয়ে চোখ বন্ধ করে ফেলো। রাইসা তার জবরদস্তি আর জেদের চরম সীমানায় পৌঁছে গেল। সে আয়নকে জাপটে ধরে তার ঠোঁটে এক হিংস্র চুমু দিল। আয়ন বুঝলো এই বাঘিনী খাঁচে সে আজীবন বন্দি। সেদিন অফিসের ভেতর থেকে আয়নের করুণ আর্তনাদ শোনা যাচ্ছিল, আর রাইসা চৌধুরী তার বিজয়ে হাসিতে পুরো রুম কাঁপিয়ে দিচ্ছিল। রাইসা মনে মনে ভাবছে, আরে আয়ান, তুই যত পালাবি আমি ততবার তোকে আরো বেশি করে নিজের করে নেব। তুই শুধু আমার, শুধুই আমার। অফিসের বাকিদের বের করে দেওয়া হয়েছিল, তাই কেউ এ ব্যাপারে জানতো না। রাইসা তার দামি চামড়ার চেয়ারে পা তুলে বসে আছে। তার সামনে মেঝেতে আয়ন বসে ফুপিয়ে ফুপিয়ে কাছে। রাইসা তার হাতের ছোট্ট চাবুকটা দিয়ে টেবিলের ওপর মৃদু আঘাত করছে, যা শুনে আয়নের কলিজা শুকিয়ে যাচ্ছে। কিরে গাধা, কান্না থামাবি নাকি চাম্বুক দিয়ে তোর পিঠের ছাল তুলে নেব? কাল রাতে আমার ঘর থেকে পালিয়ে আমার ইজ্জত ধুলোয় মিশিয়েছিস, এখন আবার ঢং করে কান্না? বিবি, ও বিবি, আমি তো আপনার ভালো চাইয়া ভাগছিলাম। আপনি তো মানুষ না, আপনি তো রাক্ষসী। কাল রাইতে আপনি যেভাবে আমাকে কামড়াইছেন, আমার মনে হয়েছে আমি বোধহয় কোনো নেকড়ের মুখে পড়ছি। আমি বাঁচতে চাই বিবি, আমি মরতে চাই না। মরবি কেন রে বলদ? তোকে তো আমি মারবো না, তোকে আমি আদরে আদরে শেষ করে দেব। শোন, এখন থেকে তুই এই রুমেই থাকবি। অফিসের কেউ জানবে না তুই এখানে। তুই হবি আমার সিক্রেট স্লেভ। রাইসা টেবিল থেকে একটা দামি বার্গার তুলে আয়নের মুখের সামনে ধরলো। খা, এটা খা। শরীর ঠিক না থাকলে আজ রাতে আমার ধকল সইবি কি করে? এটা কি? এটা তো দেখতে পাউরুটির ভেতরে ঘাস পাতা ঢুকানো। বিবি, আমি এসব ঘাস খাই না। আমাকে 2টা আলুর চপ আর মুড়ি এনে দেন।
ওসব খেলে গায়ে শক্তি হয়। চুপ, যেটা দিয়েছি সেটাই খাবি। বেশি কথা বললে তোকে আজ কাঁচায় চিবিয়ে খাবো। আয়ন ভয়ে ভয়ে বার্গারটাই কামড় দিল আর চোখ মুখ কুচকে বলল, ইস কি তিতা, এর চেয়ে আম্মার হাতের পান্তা ভাতও ভালো ছিল। রাইসা আয়নের এই বোকামিতে রাগে কাঁপছে, আবার তার এই সরলতা দেখে ভেতর ভেতর এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছে। দুপুর গড়িয়ে বিকেল হলো। রাইসা আজ অফিসে কোনো কাজ করছে না, সে শুধু আয়নকে নিয়ে খেলছে। সে আয়নের মাথায় নিজের দামি হীরের মুকুটটা পরিয়ে দিল। দেখ তো আয়ান, তোকে একদম রাজপুত্রের মতো লাগছে না? বিবি, এটা তো ঝাড়বাতির মতো জ্বলতাছে। এটা মাথায় দিলে যদি কারেন্ট শক লাগে। আর এটা বড্ড ভারী, আমার ঘাড় মটকায় যাবে তো। আপনি বরং আমাকে একটা গামছা দেন, মাথায় পেঁচিয়ে রাখবো। রাইসা এবার আয়নকে জোর করে নিজের কোলের কাছে টেনে নিল। সে আয়নের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আয়ান, আজ রাতে আমি তোকে কোনো শাড়ি পরার সুযোগ দিব না। আজ তোকে আমি শিকল দিয়ে বিছানার সাথে বেঁধে রাখবো, দেখি তুই কিভাবে পালাস। শিকল? বিবি, আমি কি চোর নাকি কুত্তা যে শিকল দিয়া বাঁধবেন? আপনি তো পুরাই পাগল হইয়া গেছেন। আমি আপনারে মানি না। আপনি আমার বউ না, আপনি আমার জমদূত। রাইসা আয়নের কথা শুনে আরো বেশি উত্তেজিত হয়ে গেল। সে আয়নের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে আনলো। তুই মানবি না? আচ্ছা দেখাচ্ছি মজা। তুই যত আমাকে অগ্রাহ্য করবি, আমি তত তোকে দাফন করে দেব আমার ভালোবাসায়। ঠিক তখনই রাইসার সেক্রেটারি দরজায় নক করলো। রাইসা ঝট করে আয়নকে টেবিলের নিচে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল। কামিন। সেক্রেটারি ভেতরে ঢুকে বলল, ম্যাম, বিদেশের ক্লায়েন্টেরা মিটিংয়ের জন্য অপেক্ষা করছে। আজ তো অফিস বন্ধ রেখেছি, তাও এলে? ম্যাম, দরকার ছিল, সরি। রাইসা টেবিলের উপর হাত রেখে কথা বলছে আর টেবিলের নিচে আয়ন রাইসার পায়ের জুতো নিয়ে খেলা করছে। হঠাৎ আয়ন রাইসার পায়ে সুড়সুড়ি দিয়ে দিল। রাইসা মিটিংয়ে সিরিয়াস কথার মাঝখানে হি হি করে হেসে উঠল। সেক্রেটারি অবাক হয়ে তাকালো। ম্যাম, কিছু বললেন? না না, তুমি যাও, আমি আসছি। সেক্রেটারি চলে যেতে রাইসার টেবিলের নিচে উগি দিল। আয়ন তখন রাইসার দামি জুতো জোড়া নিজের হাতে নিয়ে খেলছে। বিবি, এই জুতা দিয়া কি মানুষ মারে? এটার তলা তো পুরা লোহার মতো শক্ত। রাইসা আয়নকে চুল ধরে টেনে বের করলো। হারামি, তুই আমাকে সেক্রেটারির সামনে হাসালি? আজ রাতে তোকে আমি জ্যান্ত কবর দেব। রাত 10টা। রাইসা আয়নকে গাড়িতে করে আবার বাসায় নিয়ে এলো। এবার আর পালানোর কোনো সুযোগ নেই। রাইসা আয়নকে সোজা ঘরে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। সে ঘর ভর্তি রজনীগন্ধা ছিঁড়ে বিছানায় একাকার করে রেখেছে। রাইসা নিজের ব্লেজারটা খুলে সোফায় ছুঁড়ে মেরে, কাল রাতে তুই পালিয়ে আমার অপমান করেছিস, আজ তার সুদে আসলে শোধ নেব। আয় এদিকে আয়। বিবি, ও বিবি, আপনার পায়ে পড়ি আমাকে ছেড়ে দেন। আমার শরীর আর সইছে না। আপনি তো জঙ্গলি বাঘিনী। রাইসা আয়নের দিকে এগিয়ে গিয়ে তাকে চ্যাপটে ধরল। বাঘিনী? হ্যাঁ, আমি বাঘিনী। আর তুই হলি আমার শিকার। আজ তোকে আমি শিকল দেব না, আজ তোকে আমি আমার শরীরের খাঁচায় বন্দি করব। রাইসা আয়নকে জোর করে বিছানায় শুয়ে দিল। সে আয়নের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক অসম প্রেমের লড়াই। রাইসা আয়নের ঠোঁটে কামড় বসালো, তার বুকে নখের আঁচড় দিয়ে নিজের নাম লিখলো। আয়ন ব্যথায় কাটাচ্ছে আর বলছে, উফ বিবি, চিমটি কাটবেন না, মাংস উঠে আসবে তো। ওরে বাবা রে, আমার হাড়গোড় সব ভাঙ্গা গেল। রাইসা আজ আরও বেশি পাগলের মতো করতে শুরু করলো। সে আয়নকে কোনোভাবেই ছাড়ছে না। সে আয়নের কানে ফিস ফিস করে কড়া সব রোমান্টিক ডায়লগ দিচ্ছে। তুই শুধু আমার দাস আয়ান, তোর প্রতিটা নিঃশ্বাস আজ আমার কেনা। তুই যত কাঁদবি আমার তত ভালো লাগবে। আপনি তো পুরাই ডাইনি। আপনার কি দয়া মায়া নাই? আমি গরিব মানুষ বইলা কি আমার শরীরের কোনো দাম নাই? আপনি তো আমাকে সেক্স মেশিন বানাইয়া ফেলছেন। রাইসা তার তৃপ্তি না পাওয়া পর্যন্ত থামল না। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলল সে জবরদস্তি মিলনে। আয়ন একদম আধমরা হয়ে গেল। রাইসা যখন তার শরীরের উপর ক্লান্ত হয়ে শুয়ে পড়ল, আয়ন তখন তার চোখ দিয়ে জল ফেলছে। সে বুঝতে পারছে এই রাগী আর পাগল বসের হাত থেকে তার মুক্তি নেই। রাইসা তার জীবনের প্রতিটি পাতা নিজের রঙে রাঙাতে চায়, আর আয়ন শুধু চায় একটু শান্তি, এক থালা পান্তা ভাত। রাইসা ঘুমের ঘরে আয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, পালাবি না। পালানোর শক্তি কি আর রাখছেন বিবি? আপনি তো আমার কলিজাটাই চিবাইয়া খাইছেন।
পুরো চৌধুরী ভিলা যখন ঘুমে আচ্ছন্ন, তখন সেই ঘরে শুধু এক পাগলি বসের তৃপ্তির নিঃশ্বাস আর এক অসহায় বরের নীরব দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল। রাইসার পাগলামি যেন এক অন্তহীন সমুদ্র, যেখানে আয়ন নামের ছোট্ট নৌকাটা বারবার ডুব দিচ্ছে। বাসরাতে সে ধকল আর আদরি চিহ্ন সারা শরীরে নিয়ে আয়ন যখন সকলে চোখ মেলল, তখন ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। রাইসা তখনও আয়নের বুকের উপর এক হাত রেখে অঘরে ঘুমোচ্ছে। আয়ন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবছে, হায় রে কপাল, আম্মা বলেছিল বউ হবে লক্ষ্মী, আর আমার কপালে জুটলো এক দজ্জাল বাঘিনী। অতি সাবধানে রাইসার হাতটা সরিয়ে নামতে যেতেই রাইসা ঘুমের ঘরে ধপ করে আয়নের গেঞ্জি টেনে ধরল। পালাবি না তো আর? পালানোর চেষ্টা করছিস আয়ান? খবরদার, এক পা বাড়ালেই তোকে খাটের পায়ের কাছে বেঁধে রাখবো। না বিবি, ও বিবি, পালাবো না, বাথরুমে যাব। পেটটা কেমন মোচড় দিয়ে উঠছে। কাল রাতে আপনি যা চিমটি কাটছেন, আমার মনে হয় নাড়ি ভুড়ি সব উল্টে গেছে। রাইসার চোখ মেলে তাকালো। আয়নের বিধ্বস্ত চেহারা দেখে তার মায়া হওয়ার বদলে জেদ আরও বেড়ে গেল। সে আয়নকে জাপটে ধরে তার গালে একটা জোরে কামড় দিয়ে বলল, আজ তোকে নিয়ে অফিসে যাব, তুই আমার চোখের সামনে থাকবি। ইয়া আল্লাহ, মাফ করো। রাইসা চৌধুরী যখন অফিসে ঢুকলো, তখন তার এক হাতে দামি হ্যান্ডব্যাগ আর অন্য হাতে আয়নের কবজি শক্ত করে ধরা। অফিসের পিয়ন থেকে শুরু করে ম্যানেজার সবাই হাঁ করে তাকিয়ে আছে। আয়ন কাচুমাচু হয়ে রাইসার পেছন পেছন হাঁটছে। সবার ফিসফিসানি শুরু হয়ে গেল। আরে ম্যাডাম তো আজ তার বরকে নিয়েই অফিসে চলে আসছেন। রাইসা নিজের কেবিনে ঢুকে দরজা লক করে দিল। তারপর বডিগার্ড রতনকে ইন্টারকমে ডাকলো। রতন, একটা পাতলা স্টিলের চেইন আর তালা নিয়ে আয় তো। আয়ন ভয়ে চেয়ার থেকে লাফিয়ে ওঠে। ওরে বাবারে, বিবি শিকল কেন? আমি কি পাগল নাকি যে শিকল দিয়ে বাঁধবেন? আমি তো আপনার বাধ্য গোলাম হয়েই আছি। তুই বাধ্য, কিন্তু তুই বড্ড বেশি সুন্দর। তোকে এই অফিসের মেয়েরা দেখলে নজর দেবে। আমি চাই না আমার জিনিসে কেউ চোখ রাখুক। রতন, ও আর এক পা টেবিলের পায়ার সাথে হালকা করে বেঁধে দে। চেনটা যেন লম্বা হয়, যাতে ও সোফায় বসতে পারে, কিন্তু রুমের বাইরে যেতে না পারে। রতন ভয়ে ভয়ে রাইসার আদেশ পালন করলো। আয়ন এখন তার দামি কেবিনের এক কোণে শিকল পরা অবস্থায় বসে আছে। আয়ন শিকলটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলো আর বিড়বিড় করলো, আম্মা বলেছিল বউ হবে ঘরের আলো, আমার বউ তো দেখি জেলের দারোগা। দুপুরবেলা রাইসার নতুন সেক্রেটারি মায়া একগাদা ফাইল আর কফি নিয়ে রুমে ঢুকলো। মায়া দেখতে বেশ সুন্দরী এবং চটপটে। সে রুমে ঢুকেই আয়নকে দেখে মুচকি হাসলো। হাই আয়না, আপনি এখানে? ম্যাডাম কি আপনাকেও জয়েন করিয়েছেন? আর এই অবস্থায় কেন আপনি? আয়ন তার স্বভাবজাত বোকামি নিয়ে দাঁত বের করে হাসলো। না আপা, উনি আমাকে এখানে বেঁধে রাখছেন। আপনি কি তালাটা খুলতে পারবেন? আমার খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে। রাইসা ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। মায়ের হাসি আর আয়নের কথা বলে দেখে রাইসার মাথায় যেন রক্ত চড়ে গেল। সে কলমটা সজোরে টেবিলের ওপর আছাড় দিয়ে মারল। মায়া, তোর সাহস কত বড় যে তুই আমার পারমিশন ছাড়া আমার বরের সাথে কথা বলছিস? আর আয়ান, তুই ওর দিকে তাকিয়ে হাসলি কেন? তুই কি চাস আমি তোর ঠোঁট সেলাই করে দেই? বিবি, ও তো শুধু হাসলো। আমি তো ভাবলাম আপার বোধহয় দাঁতে পোকা হয়েছে, তাই দেখাচ্ছে। রাইসা মায়ের দিকে তেড়ে গিয়ে তার কাঁধ ধাক্কা দিয়ে বলে, বের হ, এক্ষুনি বের হ আমার অফিস থেকে। তোর চাকরি আজই শেষ। রতন, ওকে ঘাট ধাক্কা দিয়ে গেটের বাইরে দিয়ে আয়। খবরদার, মায়াকে যেন আর কখনো এই এলাকায় না দেখি। মায়া কাঁদতে কাঁদতে চলে গেল। রাইসার আগে ফুসতে ফুসতে আয়নের খুব কাছে গিয়ে তার কলার ধরল। শোন আয়ান, তুই শুধু আমার, এই রাইসা চৌধুরীর সম্পত্তি। অন্য কোনো মেয়ে যদি তোর দিকে তাকায়, তবে আমি তার চোখ তুলে নেব। আর তুই যদি হাসিস, তবে তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। আর হবে না বিবিজান, মাফ করেন। রাত 10টা। রাইসা আয়নকে নিয়ে বাসে ফিরল। রাইসা জেদে আর উত্তেজনায় পাগল হয়ে আছে। সে আয়নকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আয়ন বিছানায় শুয়ে হাঁপাচ্ছে। বিবি, আমার হাড়গোড় সব ব্যথা। আপনার এই টক্সিক ভালোবাসা আমি আর সইতে পারছি না। আপনি কি আমাকে মেরেই ফেলবেন? রাইসা নিচের ব্লেজারটা খুলে সোফায় ছুঁড়ে মেরে, তোকে মারবো না রে গাধা। তোকে আমি এমন আদর করব যে তুই অন্য কোনো মেয়ের কথা ভাবতেও ভুলে যাবি। আজ তোকে আমি শেকল দেব না, আজ তোকে আমি আমার শরীরের মায়ায় বন্দি করব। রাইসা আয়নের ওপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক অসম যুদ্ধ। রাইসা আয়নের ঠোঁট গলে আর বুকে কামড় বসাতে লাগলো। আয়ন যন্ত্রণায় আর ভয়ে পা ছুটতে লাগলো।
উফ, ওরে বাবারে, চিমটি কাটবেন না, আমার মাংস উঠে আসবে তো। বিবি, আপনি তো পুরাই ডাইনি, আপনার কি দয়া মায়া নাই? দয়া মায়া দিয়ে রাইসা চৌধুরী চলে না, রাইসা চৌধুরী চলে দখল দায়িত্ব দিয়ে। তুই যত চিল্লাবি আমার তত ভালো লাগবে। আজ রাতে তুই এক ফোঁটাও ঘুমাতে পারবি না। রাইসা আয়নকে কোনোভাবেই ছাড়ল না। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলা সেই জোরপূর্বক রোমাঞ্চে আয়ন একদম নিস্তেজ হয়ে পড়ল। রাইসা যখন তৃপ্তি নিয়ে আয়নের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল, আয়ন তখন চোখ দিয়ে নিঃশব্দে জল ফেলছে। সে বুঝতে পারছে এই রাগী আর পাগল বসের হাত থেকে তার মুক্তি নেই। আয়ন বিড়বিড় করে বলল, বিবি, প্যান্টের চেইনটা তো ছিঁড়লেনি, গেঞ্জিটাও তো শেষ। কাল অফিসে কি আমি গামছা পরে যাব? রাইসা ঘুমের ঘরে আয়নকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হাসলো। সে জানে এই বোকা ছেলেটাকে এভাবেই আগলে রাখতে হবে। কিছুদিন পর আয়নের মা লতিফা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আয়ন অস্থির হয়ে ওঠে, কিন্তু রাইসা তাকে একা ছাড়তে নারাজ। রাইসার ভয় আয়ন যদি একবার বস্তিতে যায় তবে হয়তো আর ফিরে আসবে না। রাইসা আয়নকে যেতে দিতে রাজি হয় এক শর্তে, সে নিজেও যাবে। কিন্তু রাইসা চৌধুরী যদি তার দামি পাজরো গাড়ি নিয়ে বস্তিতে ঢুকে তবে শোরগোল পড়ে যাবে আর বস্তির মানুষের গা ঘেঁষাঘেঁষি নিতে পারবে না। তাই রাইসা এক অদ্ভুত বুদ্ধি বের করলো। সে নিজের দামি পোশাক ছেড়ে একটা সাধারণ সুতির শাড়ি পরল, চোখে সানগ্লাস আর মাথায় বড় ঘোমটা দিয়ে ছদ্মবেশ নিল। সে আয়নকে বলল, আমি তোর বডিগার্ড হয়ে যাব, কেউ যেন বুঝতে না পারে আমি তোর বউ। কেউ আবার না বুঝবে, আমি তো বুঝে যাচ্ছি। বলত, তুই তো জানবি তুই আমার বর। নে চল এবার। আয়ন বস্তিতে ঢুকতে তার পুরনো বন্ধু আর পাড়ার মেয়েরা তাকে ঘিরে ধরল। আয়ন মাকে জড়িয়ে ধরে, আম্মা, তোমার কি হয়েছে? তুমি কি না খেয়ে শুকাইয়া গেছো? আরে না রে বাজান, একটু জ্বর আইছে। তা তোর পিঠে এই ঘুমটা পড়া কে? আয়ন কিছু বলার আগে রাইসা ঘুমটার আড়াল থেকে খসখসে গলেই বলল, আমি আসলে আয়নের বসের দুঃসম্পর্কের খালা। শহর থেকে আসছি ওর দেখাশোনা করতে। ওর এই যে বস ম্যাডাম। আচ্ছা আসো, তোমরা ঘরে আসো। আয় বাবা, ওই দজ্জাল মহিলা না জানি তোরে কত কষ্ট দেয়। কি বললেন? কি হয়েছে, কোনো সমস্যা আপা? না না, ঠিক আছে, ব্যাপার না। হ্যাঁ, মেয়েটার দজ্জাল আছে। আয়ন মিটমিট করে হাসে। রাইসা চোখ পাকায়, সবাই ঘিরে গিয়ে বসে। একদিকে বস্তির এক চটপটে মেয়ে ঝুমা আয়নের খুব কাছে গিয়ে বসলো। ঝুমা আয়নের হাত ধরে বলল। রাইসা আড়াল থেকে দাঁত কিরমির করতে লাগলো। সে সহ্য করতে না পেরে ঝুমার হাত জাপটে সরিয়ে দিল। আয়ান ভাই, শহরে গিয়ে তো আমাদের ভুলে গেছেন। আপনার গালগুলো তো দেখি অনেক লাল হয়ে গেছে। কে কামড়াইছে? এই মেয়ে, খবরদার ওর হাত ধরবি না। ওর গালে অ্যালার্জি আছে, ছোঁয়া লাগলেই ও পাগল হয়ে কামড়ায়। তুই দূরে গিয়ে বস। ঝুমা অবাক হয়ে বলল, খালা, আপনি এত রাগ করেন কেন? আপনার কি সমস্যা? রাইসার সহ্য করতে পারলো না। সে ঘুমটা ফেলে দিয়ে ঝুমার চুল মুঠো করে ধরল। খালা না রে শয়তান্নি, আমি ওর বউ। ওর দিকে যদি আর একবার তাকাস তবে তোরও বস্তির ঘর আমি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেব। আয়ন ভয়ে মায়ের পেছনে গিয়ে লুকালো। ঝুমা ভয়ে কাঁপছে। আয়নের মা অনুরোধ করার পরও রাইসা শুনল না। কিছু টাকা দিয়ে রাইসা আয়নকে টেনে বের করে চ্যাংদোলা করে গাড়িতে তুলো। বাসে এনে রাইসা আয়নকে শাস্তি হিসেবে সারা রাত ড্রয়িং রুমের সোফায় বেঁধে রাখলো। আয়ন কাঁদতে কাঁদতে বলল, বিবি, ঝুমা তো শুধু আমার জ্বর দেখতেছিল, আপনি তো দেখি আস্ত একটা ডাইনি। রাইসা চাইলো আয়নের মন ভালো করতে। সে শহরের সবচেয়ে দামি 5 স্টার রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করলো। আয়নকে জোর করে একটা টাই স্যুট পরানো হলো। আয়ন আয়নে নিজেকে দেখে বলল, বিবি, আমাকে তো একদম ওই অফিসের পিয়নের মতো লাগছে। এই গলায় দড়ি কেন দিছেন? আমি কি ঝুলে মরবো? চুপ, কথা বলবে না। রেস্টুরেন্টে রাইসা খুব রোমান্টিক মুডে ছিল। সে একটা কাঁটা চামচ দিয়ে আয়নকে পাস্তা খাইয়ে দিতে চাইলো। নে আয়ান, একটু মুখে দে, দেখ কত সুস্বাদু। ওরে বাবারে, এগুলো তো দেখতে কেঁচোর মতো। আমি এসব সাপ খুব খাই না। বিবি, আপনি কি আমাকে বিষ খাওয়াইয়া মারতে চান? আমাকে এক থালা ভাত আর শুকনা মরিচ পোড়া দিয়া আলু ভর্তা এনে দেন। ওটা খাইলে কলিজা ঠান্ডা হয়। রাইসা রেগে গিয়ে টেবিল চাপড়ালো। চারপাশে তাকিয়ে দেখলো সব দামি মানুষ হাসাহাসি করছে। রাইসা দমে যাওয়ার পাত্রী নয়। সে ওয়েটারকে ডেকে বলল, যাও, এই মুহূর্তেই এর জন্য আলু ভর্তা আর ভাত নিয়ে আসো। যদি না থাকে তবে পাশের দোকান থেকে কিনে আনো। খাবার আসার পর আয়ন হাত
দিয়ে মাখিয়ে খেতে শুরু করলো। রাইসা দামি সাধারণ গাউনে ভাতের মাড়ি ছিটকে পড়লো। রাইসা রেগে যাওয়ার বদলে আয়নের এই পাগলামিতে মুগ্ধ হয়ে গেল। সে আয়নের খুব কাছে গিয়ে বসলো। রাইসা আয়নের গালে সস মাখিয়ে দিয়ে বলল, আয়ান তুই জানিস তুই কত কিউট, আমি চাই তুই আমাকে খাইয়ে দিবি। আয়ন এক লোকমা আলু ভর্তা রাইসার মুখে জোর করে ঢুকিয়ে দিয়ে বলল, এই নেন বিবি, খান। আলু ভর্তার টেস্ট বুঝবেন এখন। রাইসা ঝালে অস্থির হয়ে গেল, কিন্তু সে আয়নকে ছাড়ল না। সে রেস্টুরেন্টের সবার সামনে আয়নকে জাপটে ধরে তার ঠোঁটে একটা গভীর চুমু দিল। আয়ন লজে আলু ভর্তার প্লেট উল্টে ফেলল। ওরে বাবারে, বিবি মানুষ দেখতাছে, আমার ইজ্জত তো সব শেষ। আপনি তো পুরাই বেহায়া হয়ে গেছেন। রাইসা আর দেরি করলো না, বাসায় চলে আসলো। বাসায় ফেরার পর রাইসা আরো বেশি উন্মত্ত হয়ে উঠল। আলু ভর্তার ঝাল আর আয়নের বোকামি তাকে আরো বেশি উত্তেজিত করে তুলল। সে আয়নকে বেডরুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। আজ রাতে তুই আলু ভর্তা খেয়েছিস, এখন তার ঝাল আমি তোর শরীর থেকে বের করব। আয় আমার কাছে। রাইসা আয়নকে বিছানায় ফেলে তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলল। রাইসা আয়নের শরীরে কামড় দিতে শুরু করলো। আয়ন ব্যথায় আর লজ্জায় শুধু বলতে লাগলো, বিবি আপনি তো জংলি বাঘের চেয়েও খতরনাক। আলু ভর্তা খাওয়াইয়া কি ভুলই না করলাম। রাইসা তাকে জড়িয়ে ধরে, তুই যত বেশি বোকামি করবি আমি তোকে তত বেশি করে খাবো। তুই শুধু আমার আয়ান। বলল। সেদিন রাত 3টে। রাইসা তখনও আয়নকে জড়িয়ে ধরে তার আধিপত্য বিস্তার করছিল। আয়নের শরীরে অসংখ্য লাল দাগ, ব্যথা তার শরীর রিটি করছে, কিন্তু রাইসার সেদিকে খেয়াল নেই। সে নিজের উন্মাদনাই মত্ত। হঠাৎ আয়ন রাইসাকে গায়ে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সরেন, আমার গা থেকে সরেন, আমি আর পারছি না। কিরে বলত, তোর এত সাহস আমাকে ধাক্কা দিলি? তুই জানিস আমি কে? আয়ন বিছানা থেকে নেমে নিজের ছেঁড়া পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে বলে, জানি আপনি একজন অহংকারী, দয়ালুহীন আর একটা পাগল মহিলা। আপনি আমাকে মানুষ মনে করেন না, আমাকে একটা খেলনা মনে করেন, যেটা দিয়ে আপনি যখন ইচ্ছা খেলবেন, যখন ইচ্ছা কামড় দেবেন। আমি কি আপনার বাড়ির পোষা বিড়াল? রাইসা থতমত খেয়ে গেল। আয়নের চোখে আজ পানি নেই, আছে আগুন। আপনি ভেবেছেন টাকা দিয়ে সব কেনা যায়? আপনি আমাকে বস্তি থেকে তুলে আনছেন, ভাবছেন আমি আপনার কেনা চাকর। আমি বোকা হতে পারি, কিন্তু আমারও তো একটা মন আছে। আপনি আমাকে অন্য মেয়েদের সামনে অপমান করেন, আমাকে শিকল দিয়ে বাঁধেন। এসব কি ভালোবাসা? এটা তো জিনা হারাম করা পাগলামি। আপনার এই সোনার খাঁচায় থাকার চেয়ে আমার বস্তির ড্রেনের পাশে থাকা অনেক ভালো। আয়ান, সীমা লঙ্ঘন করবি না, ফিরে আয় বলছি। এক কদমও আসবো না। আপনার ওই লিপস্টিক মাখা ঠোঁট আর নখের আঁচড় আমার ঘেন্না ধরে গেছে। আপনি ভালোবাসতে জানেন না, আপনি শুধু দখল করতে জানেন। আমি চললাম, আজ থেকে আপনার সাথে আমার সব শেষ। আপনার কোটি টাকা আর এই অট্টালিকা নিয়ে আপনি একাই থাকেন। আইন গটগট করে দরজা খুলে বেরিয়ে গেল। বডিগার্ডরা আটকা দিলে আইন চিৎকার করে উঠল, শর্তরা, আজ যদি কেউ আমাকে ছুঁয়েছিস তবে মাথা ফাটিয়ে দেব। আয়নে সেই রুদ্ররূপ দেখে বডিগার্ডও পিছিয়ে গেল। রাইসা ঘরের ভেতর স্তব্ধ হয়ে বসে রইল। সে ভাবতে পারেনি আয়ন তাকে এভাবে মুখের উপর কথা শুনিয়ে চলে যাবে। পরের দিন অফিসে রাইসার মন বসলো না। সে পুরো অফিস খা খা করছে, কেউ উচ্চস্বরে কথা বলছে না। রাইসা বারবার আয়নের সেই সোফারের দিকে তাকাচ্ছে যেখানে আয়ন শিকল পরা অবস্থায় বসে থাকতো। হঠাৎ তার নজর গেল আয়নের ডয়ারের দিকে। রাইসার ডয়ারটা খুলতে দেখলো সেখানে এক টুকরো কাগজ, কাগজে আঁকাবাঁকা হাতে লেখা। লেখাটা অনেক দিন আগে। বিবি, আপনার জন্য একটা লাল গোলাপ আনছিলাম অফিসের বাগান থেকে, দিতে পারি নাই, যদি আপনি আবার ঝাড়ি দেন। আপনি অনেক সুন্দর, কিন্তু আপনার মনটা পাথরের। ভালো থাকবেন। কাগজটার ভেতরে একটা শুকিয়ে যাওয়া গোলাপ ফুল। রাইসার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে বুঝতে পারল সে আয়নকে ভালোবেসে নয়, বরং নিজের সম্পত্তি ভেবে বন্দি করে রেখেছিল। তার অতিরিক্ত শাসন আর টক্সিক আচরণ আয়নের মতো একটা সরল ছেলেকে বিষিয়ে তুলেছে। রাইসা ডুবকে কেঁদে উঠল। সে পাগলের মতো গাড়ি নিয়ে বস্তির দিকে ছুটল। বস্তিতে তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আয়ন তার মায়ের ঘরে বারান্দায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ একদল বডিগার্ড নিয়ে রাইসা হাজির, কিন্তু আজ রাইসার হাতে চাবুক নেই, চোখে সেই শিকারি দৃষ্টি নেই। রাইসা আজ একদম সাদা একটা সাধারণ শাড়ি পরে এসেছে, চোখে পানি। রাইসা বৃষ্টির মধ্যে আয়নের পায়ের কাছে গিয়ে বসে পড়ল। বস্তির মানুষ অবাক, শহরের এত বড় মালকিন আজ একটা গরিব ছেলের পায়ে। আয়ান, আমাকে মাফ করে দে, আমি সত্যিই পাগল হয়ে গেছিলাম।
আমি বুঝতে পারিনি যে আমি তোকে ভালোবাসার নামে অত্যাচার করছিলাম। তুই ছাড়া আমার এই কোটি টাকার সাম্রাজ্য একদম অন্ধকার। বিবি চলে যান, আপনার বড় বড় বডিগার্ডদের নিয়ে চলে যান। আমি আর আপনার ওই জঙ্গলি আদরের ভাগিদার হতে চাই না। আমি আর কোনো দিন তোকে শিকল দিয়ে বাঁধবো না, তোকে কখনো অন্য কারোর সামনে ছোট করব না। তুই যেভাবে থাকতে চাস সেভাবেই থাকবি। শুধু একবার বল যে তুই আমার সাথে যাবি। তুই না থাকলে আমি মরে যাব আয়ান। আয়ন কোনো কথা শুনল না। এদিকে রাইসাও দমবার পাত্রী নয়। সে চিন্তা করলো সে এর শেষ দেখে ছাড়বে। রাইসা চৌধুরীর জীবনে মোড় যে এভাবে ঘুরে যাবে সেটা তার 7 জন্মের শত্রুরাও ভাবেনি। কাদা জল মারিয়ে সে এখন দাঁড়িয়ে আছে আয়নের সেই নরবরে টিনের চালের ঘরের সামনে। যে রাইসা এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে আজ ঘাম আর বৃষ্টির গন্ধে একাকার হয়ে দাঁড়িয়ে আছে এক অসম্ভব জেদ নিয়ে। বৃষ্টি তোর কিছুটা কমেছে, কিন্তু বস্তির গলিগুলো এখন কাদা আর নর্দমার পানিতে একাকার। রাইসা তার শাড়ির আঁচল কোমরে গুজে আয়নের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আইন ভেতরে তার মায়ের পাশে বসে মুড়ি খাচ্ছিল। রাইসাকে দেখে সে অবাক হওয়ার চেয়ে বেশি বিরক্ত হলো। বিবি, আপনি এখনো যান নাই? আপনাকে তো বললাম আমি আর আপনার ওই রাজপ্রাসাদে ফিরবো না। সেখানে অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড বেশি। আমি এখানেই ভালো আছি। তুই যাবি না তো কি হয়েছে? আমি থাকবো, তুই যেখানে রাইসা চৌধুরীর সেখানে। আজ থেকে এই ঘরই আমার প্রাসাদ। ওরে বাবারে, আপনি এই ঘরে থাকবেন? এখানে তো মশার কামড়ে আপনার দামি রক্ত সব শেষ হয়ে যাবে। আর রাতে যখন ইঁদুর আপনার আঙুলে সুরসুরি দিবে তখন বুঝবেন কত ধানে কত চাল। যান বিবি, নিজের এসি রুমে গিয়ে ঘুমান। রাইসা কারোর কথা শুনল না। সে রতনকে নির্দেশ দিল বস্তির বাইরে পাহারায় থাকতে এবং তার জন্য একটা প্লাস্টিকের মোড়া আর কিছু জিনিস দিয়ে যেতে। আইনের মা লতিফা বেগম অবাক হয়ে বললেন, মা জননী, তুমি আমাদের এই গরিবের ঘরে কেমনে থাকবা? আমরা তো নিচে পাটি বিছাইয়া শুই। আপনার ছেলে যেখানে শোবে আমিও সেখানেই শোবো মা। ও যদি মাটিতে শয় তবে মাটিই আমার বিছানা। রাত নামতেই আইন বলল তার খুব ক্ষুধা পেয়েছে। সে প্রতিদিনের মতো আলু ভর্তা আর ভাত খেতে চায়। রাইসা ভাবল এটাই সুযোগ আয়নের মন জয় করার। সে রান্নাঘরে, যেটা আসলে ঘরের কোণে একটা ছোট্ট মাটির চুলা ছিল, সেখানে গিয়ে হাজির হলো। আয়ান, আজ আমি তোর জন্য নিজের হাতে আলু ভর্তা বানাবো। তুই শুধু দেখ রাইসা চৌধুরী কি না পারে। আলু ভর্তা বানানো কি আপনার অফিসের ফাইল সই করা পাইছেন? যান বিবি, গিয়ে দেখেন চুলা কেমনে জ্বলে। রাইসা জেদ করে বসে পড়ল। আলু সেদ্ধ হওয়ার পর সে যখন সেগুলো মাখতে গেল, আইন পাশ থেকে বলল, শুকনা মরিচগুলো হাত দিয়া ডললে স্বাদ বেশি হয়। রাইসা ভাবলো তাই তো। সে হাত দিয়ে ডজন খানেক পোড়ামরিচ পটাপট ভাঙতে শুরু করলো, কিন্তু ঝালে চোটে তার হাত জ্বলতে শুরু করতে সে ভুল করে হাত দিয়েই চোখে নিচের চোখ মুছে ফেলল। ওরে বাবারে, মরে গেলাম আয়ান, আমার চোখ শেষ। আমি অন্ধ হয়ে গেছি। কে আছো, বাঁচাও। আরে আরে, মরিচ ডইলা কেউ চোখে হাত দেয়? আপনি তো দেখি একদম বুদ্ধ। অনেকটা মগে করে পানি নিয়ে রাইসার চোখে ঝাপটা দিতে লাগলো। রাইসা যন্ত্রণায় আইনকে ঝাপটে ধরলো। আইন খুব যত্ন করে রাইসের চোখের কোণ থেকে মরিচের গুঁড়ো পরিষ্কার করে দিচ্ছিল। রাইসের বুকের ভেতরটা তখন ধক করে উঠলো। সে ভাবলো, এই তো আয়ান এখনো আমাকে আগের মতোই ভালোবাসে। ও এখনো আমার কষ্ট সহ্য করতে পারে না। আয়ান, তুই এখনো আমাকে আগের মতোই ভালোবাসিস না? দেখ আমার কষ্টে তুই কেমন অস্থির হয়ে গেছিস। অনেকটু সরে গিয়ে শুকনো গলায় বলল, বেশি ফাল পারবেন না বিবি। আপনি অন্ধ হয়ে গেলে অফিসের কাজগুলো করবে কে? আপনার সই ছাড়া তো কারো বেতন হবে না। কোম্পানির কথা চিন্তা কইরা আপনার চোখে পানি দিলাম, ভালোবাসার জন্য না। এখন যান, হাত ধুয়ে আসেন। রাইসার আবেগের বেলুন এক মুহূর্তে চুপসে গেল। সে বুঝলো আয়ন তাকে সহজে ছাড় দেবে না। রাতে ঘুমানোর সময় শুরু হলো আসল নাটক। আয়নের মা এক পাশে শুলেন, অন্য পাশে আয়ন একটা পুরনো চাদর বিছিয়ে শুয়ে পড়ল। রাইসা দেখলো সেখানে শোয়া তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা নেই। কিন্তু সে দমে যাওয়ার পার্টি নয়। সে জোর করে আয়নের চাদরের অর্ধেকটা দখল করে শুয়ে পড়ল। আরে, আপনি আমার চাদরে কেন ওপাশে যান? রাইসা আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে, চাদর তোর হতে পারে, কিন্তু তুই তো আমার। এই গরমে ফ্যান নেই, লাইট নেই, আমি তোকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আয়ন ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। বিবি, এটা কিন্তু অফিস না, ছাড়েন আমাকে। চারদিকে মানুষ, আম্মা পাশে শুয়ে আছে, লজ্জা করে না? না, লজ্জা নেই। তুই ফিরে না যাওয়া পর্যন্ত আমি তোকে এইভাবেই ধরে থাকবো। মশা কামড়ালে কামড়াবে, কামড়াক।
ঘাম হলে হোক, তুই শুধু আমার। বস্তি সেই টিনের চালের নিচে ভ্যাবসা গরমে আর মশার গুনগুনানি মাঝে রাইসা চৌধুরী শুয়ে রইল। ঘামে তার দামি শাড়ি ভিজে শরীরে লেপটে গেছে, হাত পা মশা কামড়ে ফুলে লাল হয়ে গেছে, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত জয়ের হাসি। সে জানতো আয়ন বিরক্ত হচ্ছে ঠিকই, কিন্তু সেও রাইসার উপস্থিতি অনুভব করছে। ভোরবেলা যখন আয়ন চোখ মেলল, সে দেখলো রাইসা তার হাতের উপর মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে। রাইসার ফর্সা কপালে ঘামের বিন্দু আর মশার কামড়ে দাগ দেখে আয়নের মনে এক মুহূর্তের জন্য মায়া হলো। সে বিড়বিড় করে বলল, মানুষটা পাগল ঠিকই, কিন্তু জেদ আছে, মানতে হবে। রাইসা ঘুমের ঘরে আয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সে আজ প্রমাণ করে দিয়েছে রাইসা চৌধুরী যেমন শাসন করতে জানে, তেমনি সব বিসর্জন দিয়েও ভালোবাসতে এবং ত্যাগের চরম সীমায় পৌঁছাতেও জানে। বসতে সেই মশার কামড় আর ভ্যাবসা গরম সহ্য করে রাইসা শেষ পর্যন্ত আয়নকে ফিরিয়ে আনতে পেরেছে। তবে আয়ন ফিরেছে এক কঠিন শর্তে। সে আর জামের পরিচয়ে অফিসে থাকবে না। রাইসা তাকে স্পেশাল অ্যাডভাইজার পদের অফার দিল, আয়ন সেটা শটান প্রত্যাখ্যান করেছে। বিবি, আপনার অ্যাডভাইজার হওয়ার মতো বুদ্ধি আমার মাথায় নাই। আমি ফাইল সেকশনেই ভালো ছিলাম, ওখানে ধুলোবালি আছে, কিন্তু আপনার ওই এসি রুমের মতো দম বন্ধ লাগে না। আমি পিয়নের কাজই করব, সবার জন্য চা বানাবো, ফাইল উল্টাবো, এটাই আমার শান্তি। রাইসা মেনে নেয়। অফিসের দৃশ্যপট এখন পুরোপুরি বদলে গেছে। আইন ট্রেতে করে চা নিয়ে সবার ডেস্কে যাচ্ছে। কলিগটা তো ভয়ে তটস্থ, সিওর বর চা নিয়ে আসছে। এ দৃশ্য দেখে কারোরই গলা দিয়ে চা নামছে না, কিন্তু আইন নির্বিকার। সেও গুনগুন করে গান গায় আর সবার টিফিন ক্যারিয়ার পরিষ্কার করে দেয়। রাইসা কেবিনে দরজায় দাঁড়িয়ে করুণ চোখে তাকিয়ে থাকে। আয়ন, অন্তত আমার রুমে এসে বস। লোকে কি ভাবে বলতো? আমি সিইও আর আমার বর কাপ পেরেছি ধুচ্ছে। লোকে ভাবছে আপনার বর খুব কামাই করা মানুষ। যান বিবি, কাজ করেন। আমি বড় সাহেবের জন্য এক কাপ কড়া লিকারের চা বানাচ্ছি। রাইসা এখন আয়নের ছায়ের মতো ঘুরে। আয়ন অন্য নারী কলিগদের সাথে হেসে কথা বলে বা কারোর পানি বোতল ভরে দেয়। রাইসার ভেতরে তখন আগ্নেয়গিরি ফেটে পড়তে চায়। আগে হলে সে মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করত, কিন্তু এখন সে কথা দিয়েছে সে আর রাগ করবে না, পজিটিভনেস দেখাবে না। সে শুধু দূর থেকে হাত কসলায় আর দাঁত কিরমির করে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে রাইসার ইশারায় আয়নকে নিজের রুমে ডাকলো। আয়ন ভেতরে ঢুকে মাথা নিচু করে দাঁড়ালো। ম্যাম, কিছু লাগবে? চা আনবো নাকি কফি? চিনি কি 2 চামচ দেবো? আয়ন, তুই আমাকে ম্যাম কেন বলছিস? আমি কি তোর কেউ না? আমাকে বিবি বলে ডাক। তুই এইভাবে পর করলে আমার বুকটা ফেটে যায় রে। আরে অফিসে তো আপনি বড় সাহেব, মানে বড় ম্যাম। এখানে বিবি ডাকলে লোকে বলবে আমি বুঝি চাটুকারিতা করছি। আপনি কাজ করেন ম্যাম, আমি আপনার জন্য একটা বিস্কুট নিয়ে আসছি। রাইসা ধপ করে চেয়ারে বসে পড়ল। সে বুঝতে পারছে আয়ন তাকে বেশ ভালোই ভোগাচ্ছে। এই শান্ত অথচ কঠিন উপেক্ষা সহ্য করা তার জন্য পাহাড় ভাঙার চেয়েও কঠিন। রাইসা দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠছে না, তাই সে এক চরম ঝুঁকি নিল। সে নিজের গাড়ি পাঠিয়ে বস্তি থেকে ঝুমাকে আনিয়ে নিল। যে ঝুমার চুল সে একদিন মুঠো করে ধরেছিল, আজ সে তাকে দামি কেবিনে বসে কফি খাওয়ালো। ঝুমা, তোকে আগে যা বলেছি তার জন্য আমি লজ্জিত। আয়ন আমাকে মাফ করছে না। তুই তোর ছোটবেলার বন্ধু, তুই একটু বুঝিয়ে বল না যাতে ও আমার কাছে ফিরে আসে। ও তোর কথা শুনবে। ম্যাডাম, আয়ান ভাই তো বড্ড অভিমানী। দেখি আমি চেষ্টা করে। তবে ওর মন গলাতে হলে তো আমাকে ওর একটু কাছাকাছি যেতে হবে। আপনি আবার চিল্লাপাল্লা করবেন না তো? না রে, করবো না। তুই যা ইচ্ছা কর, শুধু ওকে আমার করে দে। কিন্তু রাইসা যা ভেবেছিল তা হলো উল্টো। ঝুমা অফিসে এসেই আয়নের সাথে আঠার মতো লেগে রইল। সে আয়নকে নিজের হাতে টিফিন খাইয়ে দিচ্ছে, আয়নের ঘাম মুছে দিচ্ছে। অফিসের করিডোরে আয়নার ঝুমাকে হাসাহাসি করতে দেখে রাইসার রক্তচাপ 500 ছাড়িয়ে গেল। সে কেবিনের ভেতর পায়চারি করছে আর নিজের নখ কামড়াচ্ছে। ওরে শয়তান্নি ঝুমা, আমি তোকে বলেছি মানাতে, তুই তো দেখি আমার ঘরে জ্বালিয়ে দিচ্ছিস। কিন্তু আমি তো কথা দিয়েছি রাখবো না। আল্লাহ আমাকে ধৈর্য দাও। রাইসা দেখলো ঝুমা আয়নের জন্য একটা নীল রঙের শার্ট নিয়ে এসেছে। আয়ন সেটা পরে খুশিতে গদগদ। রাইসা ভাবলো আয়নকে খুশি করতে হলে তাকে আয়নের মতো হতে হবে। পরের দিন রাইসা এক অভাবনীয় কাজ করলো। সে তার দামি ডিজাইনার শাড়ি বা সালোয়ার কামিজ পরল না। সে আয়নের একটা পুরনো নীল শার্ট আর জিন্স পরে অফিসে চলে এলো।
অফিসে সবাই হাঁ করে তাকিয়েছে। সিও ম্যাডাম আজ ছেলেদের শার্ট পরে অফিসে। আইন রাইসাকে দেখে হো হো করে হেসে উঠল। আইন হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়ল। বিবিজান, ও বিবিজান, এই কি হাল করছেন? আপনাকে তো একদম আমাদের পাড়ার মাস্তান কালামিয়ার মতো লাগছে। এই বিশাল শার্ট কি আপনার গায়ে মানায়? আপনি কি এখন লাঠি নিয়ে মারামারি করতে যাবেন? রাইসা লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু আয়নের হাসি দেখে মনে মনে তৃপ্তি পেল। তুই হাসছিস তো? আমি ভেবেছিলাম তুই নীল শার্ট পছন্দ করিস, তাই শার্টটা পরে চলে আসলাম তোকে খুশি করার জন্য। আমি জোকার হতেও রাজি আয়ান। আয়ন হাসতে হাসতে রাইসার খুব কাছে এলো। সে রাইসার শার্টের হাতাটা গুছিয়ে দিতে দিতে বলল, পাগলি একটা। অন্যের শার্ট পরলেই কি অন্য হওয়া যায়? নিজের মতো থাকেন বিবি। তবে আপনাকে এই ঢোলা শার্টে বেশ কার্টুন লাগছে, এটাই যা ভালো। রাইসা দেখলো আয়নের চোখে সে পুরনো মায়াটা ফিরে আসছে। সে বুঝলো দামি উপহার বা শিকল দিয়ে নয়, আয়নের মন জয় করতে হলে তার মতো বোকা আর সরল হতে হবে। রাইসা মনে মনে হাসলো। ঝুমার চালটা শেষ পর্যন্ত কাজে দিয়েছে, তবে একটু অন্যভাবে। রাইসা চৌধুরী বুঝে গেছেন যে আয়নকে শুধু ভালোবাসা দিয়ে বশ করা যাবে না, মাঝে মাঝে একটু আবেগের খেলাও খেলতে হবে। তাই সে মোক্ষম এক চাল চাললো। সে হঠাৎ করে অসুখে পড়ে অবস্থা খারাপ এমন ভাব করলো। রাইসা তার বেডরুমের জানালা দরজা বন্ধ করে কপালে একটা ভেজা রুমাল দিয়ে শুয়ে আছে। বডিগার্ড রতনকে ডেকে কড়া নির্দেশ দিয়ে রেখেছে। রতন, আয়নকে ফোন কর, বলবি রাইসা ম্যাডাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ও যেন এখনই আসে, না এলে হয়তো আর দেখা হবে না। যা, কান্নাকাটি একটু বেশি করবি। রতন ফোনে গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো। সর্বনাশ হয়ে গেছে, ম্যাডাম তো কথা বলতে পারতেছেন না, চোখ উল্টে গেছে, আপনি জলদি আসেন। খবরটা পাওয়া মাত্র আয়ন তড়িঘড়ি করে দৌড়ে এলো। সে ঘরে ঢুকে দেখলো রাইসা নিস্তেজ হয়ে পড়ে আছে। আয়নের বুকটা ধক করে উঠল। সে রাইসার খুব কাছে গিয়ে বসলো। বিবি, ও বিবি, চোখ খোলেন। এ কি হলো আপনার? কাল রাতেও তো ঝুমার সাথে আমার হাসাহাসি দেখে দাঁত কিরমির করছিলেন, আজ কি হলো? আয়ান, আমি মনে হয় আর বাঁচবো না। তোকে অনেক কষ্ট দিয়েছি না, আমাকে মাফ করে দিস। আমার সব সম্পত্তি তোর নামে লিখে রেখেছি। উফ, খুব কষ্ট হচ্ছে রে। রাইসা মনে মনে ভাবছিল এবার আয়ন তাকে জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে, আমি তোমাকে ছাড়া বাঁচব না বিবি। কিন্তু আয়ন করলো তার ঠিক উল্টোটা। সে রাইসা কপালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর গম্ভীর মুখ থেকে ঘর থেকে বেরিয়ে গেল। রাইসা ভাবলো হয়তো ডাক্তার ডাকতে গেছে। মিনিট 15 পর আয়ন ঘরে ঢুকলো, তবে সাথে ডক্টর নয়, বরং তার বস্তির পরিচিত এক অদ্ভুত ওঝা কাশেম কবিরাজ। লোকটার গলায় হাড়ের মালা, হাতে এক গাদা নিম পাতা আর মুখে জর্দা মাখা বিশ্রী গন্ধ। রাইসা চোখ সামান্য খুলে ফিসফিস করে, আয়ান, এটা কে? ডাক্তার কোথায়? বিবি, ডাক্তার দিয়ে আপনার এই রোগ সারবে না। আপনার উপর কোনো অপশক্তির নজর লাগছে। কাশেম ওঝা বলছে আপনার ভেতরে এক ডাইনি ভর করছে, সেই আপনার রক্ত চুষে খাচ্ছে। এখন ঝাড়ফুঁক না করলে আপনি হার্ট ফেল করবেন। ওঝা রাইসার মুখের সামনে একতলা ধোয়া ছেড়ে দিয়ে চিৎকার শুরু করলো, ওরে তেরা আত্মা, রাইসা চৌধুরীর গা থেকে নেমে যা, না নামলে তোরে পুড়ে ছাই করমু। এই বেটা কি করছিস? আয়নকে থামা, আমার দম আটকে যাচ্ছে। রাইসা ধোয়ে কাশতে থাকলো। আয়ন খুব চিন্তিত মুখে বলল, বিবি, কথা বলবেন না। ডাইনি এখন আপনার মুখ দিয়ে কথা বলছে। ওঝা কাকা, শুরু করেন। ওঝা তার হাতের বিশাল নিম পাতার ডালটা দিয়ে সপাং করে রাইসার পেটে আর পিঠে পেটাতে শুরু করলো। রাইসা ব্যথায় কুকড়ে গেল। উফ, ওরে বাবারে, মরে গেলাম। আয়ান, ও তো আমাকে মারছে, পুলিশ ডাক। আয়ন রাইসার হাত চেপে ধরে, ধৈর্য ধরেন বিবি। ওঝা কাকা বলছে ডাইনি বড্ড জেদি, ও ব্যথা পাচ্ছে বলেই আপনি চিল্লাইতেছেন। কাকা আরও জোরে দেন, ঝাড়েন ঝাড়েন। ওঝা এবার রাইসার মাথায় এক বালতি পচা পুকুরে পানি ঢেলে দিল। রাইসার দামি সিল্কের বিছানা ভিজে একাকার। রাইসা আর সহ্য করতে পারল না। সে এক ঝটকায় উঠে ওঝার হাড়ের মালাটা টেনে ছিঁড়ে ফেল। রাইসা রুদ্রমুক্তি ধারণ করে। বের হ শয়তান, এক্ষুনি বের হ। রতন, এই লোকটাকে ঘাট ধরে 3 তলা থেকে নিচে ফেলে দে। আর আয়ান, তুই আমার সাথে এই নাটক করলি? ওঝা প্রাণের ভয়ে এক দৌড়ে পালালো। আয়ন তখন খাটের এক কোণে বসে মনে সুখে হাসছে। রাইসার আগে কাঁপতে কাঁপতে আয়নের কলা ধরল, তুই জানতি আমি নাটক করছি? তুই ইচ্ছে করে ওই নোংরা লোকটাকে এনে আমাকে পেটালি? বিবি, আপনি অফিসের বস হতে পারেন, কিন্তু অভিনয়ের বস হতে পারেন নাই।
আপনার মরণাপন্ন রোগীর মেকআপের মধ্যেও লিপস্টিক উজ্জ্বল ছিল। আর দেখেন, ডাইনি এখন সত্যিই চলে গেছে। আপনি